আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? সবাই একটু তাড়াতাড়ি জয়েন করি। আজকে হচ্ছে অর্থনৈতিক রসায়ন। ওকে, তো আমরা স্টার্ট করব। আমার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। আমাকে একটু বলবেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ওকে, সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেন আমরা হচ্ছে গিয়ে স্টার্ট করবো আর কি কথাবার্তা। ওকে, সাউন্ড কি ঠিক আছে বাবা? দেখো তো সাউন্ড কি ঠিক আছে কিনা। রসায়ন। ওকে, আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক থাকবে। অল গুড। ওকে, আমাকে একটু বলো। আহ দুঃখের বিষয় হচ্ছে আমাদের গতকালের ক্লাসটা সামহাও হচ্ছে গিয়ে কোনো, এটা কি বলবো, মানে হয়তো ফেসবুক রিলেটেড কোনো কারণে সবার কাছে দেখা যাচ্ছে না। আমরা খুব তাড়াতাড়ি চেষ্টা করব কর্মমুখী রসায়নের ক্লাসটার ব্যাকআপ বের করার, মানে আরেকবার শুট করার আর কি। তো আমরা আমাদের মতো চলতে থাকি। যেহেতু কর্মমুখী রসায়নের ক্লাসটা হচ্ছে গিয়ে একটু সমস্যা হয়েছে, ওইটা আরেকবার শুট করতে হবে বা আরেকবার লাইভে নিতে হবে, যেটাই করি না কেন করে তারপর হচ্ছে গিয়ে হ্যান্ড ওভার করবো। ঠিক আছে, আমরা আমাদের রুটিনে চলতে থাকি, আমাদের কাজ শেষ হইতে থাকুক, তারপরে আমরা পরের ধাপে আগাবো। ওকে, আচ্ছা। ওকে, কর্মমুখী রসায়ন পরীক্ষা কেমনে নিব রে বাবা? ক্লাস তো সবাই দেখতে পারে নাই, তাই না? কর্মমুখী রসায়নের ক্লাস তো সবাই করতে পারে নাই, তাই পরীক্ষাটা আমরা নিতে পারি নাই। ওকে, তো কর্মমুখী রসায়নের ক্লাসটা আপনাদেরকে দিয়ে তারপরে আবার কর্মমুখীর এক্সাম নিব। ঠিক আছে? ওকে। ওকে, আমার মনে হয় আমি সব বলে দিছি। আচ্ছা, যেটা বলার জিনিস, অর্থনৈতিক রসায়ন। আমি এই বছর আমার যে মেইন ব্যাচ মেডিকেল মেডিভার্সিটি ব্যাচ, ওইটাতেও পড়াই নাই। ঠিক আছে, তো এই ক্লাসটা মেডিভার্সিটি ব্যাচেও দিয়ে দিব। যদিও আমার অর্থনৈতিক রসায়ন পড়ানোর কোনো ইচ্ছা ছিল না, কজ যে একটা ক্লাস নেওয়া আছে আমার আর্কাইভে, ওইটা করলেই এনাফ, বাট তারপরেও হচ্ছে গিয়ে আমি একটু পড়াই দিব অর্থনৈতিক রসায়নটা। আচ্ছা, এখন একটু কথা বলে অর্থনৈতিক রসায়ন থেকে আপনি, প্রথম কথা হচ্ছে এটা সিলেবাসে নাই, রাইট? এখন আপনি চাইলেও, একটা টাইম ছিল যেই টাইমে অর্থনৈতিক রসায়ন থেকে দুইটা প্রশ্ন চারটা প্রশ্ন আসতো, দুইটা তিনটা চারটা প্রশ্ন আসতো অর্থনৈতিক রসায়ন থেকে। বাট যেহেতু সিলেবাসে নাই, আমরা এক্সপেক্ট করব এই চ্যাপ্টার থেকে একটার বেশি দিবে না, একটার বেশি দিবে না। বাট দুইটাও দিতে পারে, মানে একটা বা দুইটার ভিতরে থাকবে, আমরা আশা করতেছি একটার বেশি দিবে না। ওকে, এটা আমাদের এক্সপেকটেশন। এখন এক্সপেকটেশন যে সবসময় রিয়েলিটির সাথে মিলবে এরকম কোনো কথা নাই। আচ্ছা, এখন এই স্লাইডে কি কি আছে আমি আপনাকে বলি। যদি আপনি মনে করেন রাজশাহী ভার্সিটিতে একটা প্রশ্ন আসছে অর্থনৈতিক রসায়ন থেকে, আমার এই স্লাইড থেকে দিবে। মনে করেন চট্টগ্রাম ভার্সিটিতে একটা প্রশ্ন আসছে অর্থনৈতিক রসায়ন থেকে, আমার এই স্লাইড থেকে দিবে। মনে করেন জিএসটি তে একটা প্রশ্ন আসছে অর্থনৈতিক রসায়ন থেকে, এই স্লাইড থেকে দিবে। ক্লিয়ার? মানে প্রচুর রিসার্চ করে আমি এই স্লাইডটা বানাইছি। ওকে, এখন আপনি কি করবেন? আপনি কি করবেন, যে অনেকের মনে হইতে পারে যে ভাই এটা তো শর্ট সিলেবাসে নাই, আমি পড়বো কি পড়বো না। আচ্ছা, আমি একটু বলি, শোনেন। অ্যাডমিশনের নিয়মটা কি? অ্যাডমিশনের নিয়ম, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের নিয়মটা কি, সেটা হচ্ছে আমি সম্পূর্ণটা পড়াবো, আপনি পড়বেন সব, পড়বেন সব। এই আজকের ক্লাস ফুললি করবেন, এরপরে ভুলে যাবেন সব। জাস্ট দাগানো গুলা মনে রাখবেন, যেগুলো আমি দাগ দিয়ে দিব, দাগানো গুলা মনে রাখবেন। ঠিক আছে, পড়বো সব, ভুলবো সব, জাস্ট লাস্ট মোমেন্টে দাগানো গুলো আমি জাস্ট মনে রাখবো। ক্লিয়ার? মানে যেই পার্ট গুলো মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট, ওইগুলা বাদে আর কোনো কিছু আপনি মনে রাখবেন না। আজকের ক্লাস পুরাটা মনোযোগ দিয়ে করবেন, পুরাটা পড়বেন আমার সাথে সাথে। এরপরে সব ভুলে যায়, জাস্ট দাগানো জায়গাগুলা যেগুলা মনে হবে যে মেডিকেলে আসতে পারে, যেগুলা ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না, ওই দাগানো পার্ট গুলা ছাড়া আপনি বাকি সব ভুলে যাবেন। কিন্তু পুরাটা ক্লাস করতে হবে আপনার। এই পুরাটা ক্লাস করলে সুবিধা কি? ওই যে বললাম জিএসটি তে একটা প্রশ্ন আসলো, বা আপনার কি বলে ওইটাকে, সে হচ্ছে গিয়ে সাস্টে একটা প্রশ্ন আসলো,
আপনি অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। এই ক্লাসটা পুরাটা এই জন্য করাটা ইম্পর্টেন্ট। ক্লিয়ার বাবা? আমার মনে হয় সবকিছু ঠিকঠাক আছে, আমাকে জাস্ট বলেন স্টার্ট, দেন আমি স্টার্ট করব। ওকে, ঠিক আছে। তাড়াতাড়ি। দাগানো বই নাকি দাগানো নোট? আই উইল গো ফর দাগানো নোট। মানে আপনার বইয়ে যা আছে আমার স্লাইডে তার চেয়ে বেশি আছে, তার চেয়ে কম নাই। আপনার বই আপনি পড়বেন একটা বই, হাজারি স্যার পড়বেন নাইলে কবির স্যার পড়বেন, আমার স্লাইড বানানো হয় 5-6টা বই মিলাইয়া। ফাইজদামি করেন আমার সাথে? ওকে, ওকে, কতক্ষণ লাগবে? 1 থেকে 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টার বেশি পড়াবো না, ঠিক আছে। আসেন স্টার্ট করে দিই। আচ্ছা, প্রথমে ইউরিয়া উৎপাদনের মূলনীতি। ইউরিয়া উৎপাদনের মূলনীতি আপনি জাস্ট একদিন দেখে যাবেন, একবার একটু একটু পড়বেন, কোনো বিক্রিয়া মুখস্থ করার দরকার নেই, আমার সাথে সাথে একবার খালি দেখবেন, ঠিক আছে, বুঝবেন। বুঝবেন, এই বুঝাটা থেকে যাবে, আমি বারবার করে বলতেছি, এই যে আপনি বুঝে বুঝে পড়তেছেন, এই বুঝাটা থেকে যাবে, যে কোনো ভার্সিটিতে কাজে লাগবে। ক্লিয়ার? বুঝাটা থেকে যাবে। বুঝেন, পুরোটা ক্লাস মনোযোগ দেন, বুঝেন, একটা ক্লাস এনাফ, 1.5 ঘন্টা লাগবে হাইয়েস্ট, হাইয়েস্ট 1.5 ঘন্টা লাগবে। ওকে, তাহলে আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করি। আচ্ছা, প্রথমে কি করা লাগে, আমরা স্টেপ গুলো একবার করে পড়বো, কিচ্ছু না মুখস্থ করার দরকার নেই, এখান থেকে প্রশ্ন আসবে না। ওকে, স্টেপ ওয়ান কি? স্টেপ ওয়ান হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে সালফারকে মুক্ত করতে হবে। আমরা জানি একটা প্রশ্ন মেডিকেলে আসছে, এখান থেকে মেডিকেলে এখান থেকে আসছে, কি বলেন তো, কয়লাকে সালফারের বিষ বলা হয়, সালফারকে কয়লার বিষ বলা হয়, সালফারকে কয়লার বিষ বলা হয়, এটা একবার মেডিকেলে আসছে। তার মানে কি, এই যে এই একবার বলতে বলতে একটা মেডিকেলের প্রশ্ন পেয়ে গেছেন, সালফারকে কয়লার বিষ বলা হয়। ঠিক আছে, এই চ্যাপ্টারের ট্র্যাক রেকর্ড কিন্তু খুব খারাপ, এমন টাইম গেছে যেই টাইমে মেডিকেলে 4টা প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে। আপনি একটু বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই বুঝবেন। সো এই চ্যাপ্টারের ট্র্যাক রেকর্ড যেহেতু খারাপ, আমাকে এই চ্যাপ্টারটা বুঝে বুঝে পড়তে হবে। ক্লিয়ার? ওকে, আসেন তাহলে স্টেপ ওয়ান কি, প্রাকৃতিক গ্যাস থেকে সালফারকে মুক্ত করতে হবে, মানে সালফার খারাপ জিনিস, সালফারকে বাইর করতে হবে। তাহলে দেখেন, সালফার সমৃদ্ধ গ্যাসের সাথে হাইড্রোজেন দিলে কি হয়, এই সালফারটা হাইড্রোজেনের সাথে বের হয়ে যায় হাইড্রোজেন সালফাইড হিসেবে। ওকে, ওকে, এই তো ভেরি গুড। এই যে এখন আসেন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের একটা পড়া পড়ে ফেলি। সালফার, এই যে হাইড্রোজেন সালফাইড কি ভালো না খারাপ? খারাপ। হাইড্রোজেন সালফাইডের পরিবর্তে কি ব্যবহার করা হয়? থায়োএসিটামাইড। এই যে দেখেন, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের একটা পড়া আমরা কি করলাম, রিভিশন দিয়ে দিলাম। তাহলে এই যে H2S খারাপ জিনিস, H2S এর পরিবর্তে থায়োএসিটামাইড ব্যবহার করা হয়, ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের পড়াশোনা। ওকে, আচ্ছা আসেন, এরপরে কি করতে হবে, এরপরে এই সালফারের বাইর করতে হবে। সালফার কেমনে বাইর করবো, জিঙ্ক অক্সাইড দিয়ে বের করে দিলাম। ওকে, বাদ। এই যে দেখেন আমার প্রাকৃতিক গ্যাসটা বের হয়েছে, এখন কি এই গ্যাসের ভিতরে সালফার আছে না সালফার নাই? সালফার আছে না সালফার নাই? এই গ্যাসটাকে এখন পানির সাহায্যে বিক্রিয়া দিলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড আর পানি হবে। ওকে, ফাইন। এখানে 90% মিথেন গ্যাস ব্যবহৃত হয়, বাকি 10% মিথেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন বাতাসের সাথে মিশে জলীয় বাষ্প, ব্লা 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 ব্লা, শেষ, দরকার নেই। এই মিথেনটা মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই মিথেনটা তো আপনি পাইছেন, পাইছেন মিথেন থেকে আপনি আসলে কি পাইছেন, কার্বন ডাই অক্সাইডটা পাইছেন। এই কার্বন ডাই অক্সাইডটার দিকে একটু মার্ক করে রাখেন। মিথেনটার, আপনি মিথেন রে পাইলেন, প্রথমে গ্যাস, গ্যাস থেকে সালফার বাইর করলেন, এরপরে বিক্রিয়া দিয়ে আপনি কি পাইছেন, মিথেন, মিথেনের সাথে বিক্রিয়া করে কি পাইছেন, কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডটাতে স্টার দিয়ে রাখেন। ওকে, এরপর আমরা সবাই জানি আমাদের হেবারবস প্রণালী, হেবারবস প্রণালী কিন্তু মাস্ট, হেবারবস প্রণালী মুখস্থ করা ছাড়া আপনার মানে পেটের ভাত যাতে হজম না হয়। মানে জিনিসটা কি, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিয়ে আয়রন অ্যালুমিনা প্রভাবকের উপস্থিতিতে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 200 ATM, সব মানে সব। হেবারবস প্রণালী কিন্তু এই চ্যাপ্টারের না, হেবারবস প্রণালী চ্যাপ্টার 4 রাসায়নিক পরিবর্তনের। তার মানে হেবারবস প্রণালী আমাদের সবার পারতে হবে। ওকে, তাহলে হেবারবস প্রণালীতে কি তৈরি করা হয়, অ্যামোনিয়া তৈরি করা হয়। হেবারবস প্রণালীতে কি তৈরি করা হয়, অ্যামোনিয়া তৈরি করা হয়। হেবারবস প্রণালীতে কি তৈরি করা হয়, অ্যামোনিয়া। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়। এইটার, এটা কি বিক্রিয়া, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। এই সব শিখতে হবে, এটা এই চ্যাপ্টারে পড়া না রে ভাই, রাসায়নিক পরিবর্তনের পড়া। তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল এইচ এর ভ্যালু কত, ডেল এইচ এর ভ্যালু হচ্ছে -92 কিলোজুল পার মোল, -92 কিলোজুল পার মোল। ক্লিয়ার? এটা আমাদের পারা উচিত না, পারা উচিত। ওকে, ফাইন। আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, হেবারের সাথে আরেকটা প্রসেস ছিল, বলতো এটা কি প্রসেস, অসওয়াল্ড প্রসেস। এটা কি প্রসেস, অসওয়াল্ড প্রসেস। অসওয়াল্ডে কি তৈরি করা হয়, অসওয়াল্ড দিয়ে কি বানানো হয়, নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। এই দেখো, তোমার এইটা পড়াইতে গিয়ে আমি অনেক কিছু শিখাই ফেললাম, এটা অন্য চ্যাপ্টারের জিনিস, রাইট?
পড়তে হবে না, মেডিকেল মানেই তো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে রিলেট করে রিভিশন দিবা। তাহলে এই যে 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন দিয়ে অ্যামোনিয়া তৈরি করা হয়। এই অ্যামোনিয়া তাপ উৎপাদী বিক্রিয়া, এটা একটা উভমুখী বিক্রিয়া, এখানে উভমুখী চিহ্নটা দেওয়া নাই, আমি দিয়ে দিচ্ছি দরকার হইলে। এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? এটা একটা উভমুখী বিক্রিয়া। ওকে, এটা একটা উভমুখী বিক্রিয়া। আচ্ছা, তাপ উৎপাদী প্রসেস 92 কিলোজুল পার মোল। অসওয়াল্ড পদ্ধতি আরেকটা প্রসেস, এখানে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়, শেষ। আচ্ছা যাই হোক, আবার একটু ফেরত আসি এই চ্যাপ্টারে। তাহলে আমাদের টার্গেট কি? ইউরিয়া বানানো, ইউরিয়া বানানো। ওকে, ইউরিয়া। তাহলে ইউরিয়ার বানাইতে গেলে আমার লাগবে দুইটা জিনিস, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ওই যে বাইর করে রাখছি, আরেকটা হচ্ছে অ্যামোনিয়া, এই যে বাইর করে রাখছি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ আর কোনো কিছু না, এখন আমার কাজ হচ্ছে ইউরিয়া বানানো। তাহলে এই যে দেখো, কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া মিলে কি তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া মিলে আসলে প্রথমে অ্যামোনিয়াম কার্বনেট তৈরি হবে, NH2COO NH4, এটা কিন্তু NH4। এরপরে এইটা আবার রিয়েকশন করে দুইটা হাইড্রোজেন চলে যাবে, এখান থেকে দুইটা হাইড্রোজেন কি হয়ে যাবে? চলে যাবে। দেন আমাদের অ্যাকচুয়াল জিনিস এসে পড়বে ইউরিয়া, NH2CONH2, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট, কার্বামেট। ওকে, কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট। ওকে, এটা কিন্তু কার্বামেট, এটা কার্বোনেট, পার্থক্য আছে, অ্যামোনিয়াম কার্বামেট। তাহলে দেখো, তোমাকে কি করতে হবে? ইউরিয়ার সংকেতটা জানতে হবে, আর ইউরিয়া তৈরি করা হয় কার কার থেকে, এইটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে ইউরিয়া ভাই আর তৈরি করা হয় অ্যামোনিয়া থেকে, আর তৈরি করা হয় কার্বন ডাই অক্সাইড থেকে। এই অ্যামোনিয়াটা আসে কার থেকে? হেবার প্রণালী থেকে। এই কার্বন ডাই অক্সাইডটা, এই কার্বন ডাই অক্সাইডটা কার থেকে আসে ভাইয়া? আমার প্রাকৃতিক বা ন্যাচারাল গ্যাস থেকে আসে। এই গ্যাসের সিস্টেমটা কি? গ্যাসের ভিতরে সালফার থাকে, তাই প্রথমে সালফারকে চলে যেতে হয়, তারপরে যে মিথেন গ্যাসটা পাওয়া যায়, ওই মিথেন গ্যাসটার সাথে স্টিম দিলে কার্বন ডাই অক্সাইড হয়, আর হেবার থেকে অ্যামোনিয়া হয়, ওরা দুইজন মিলে আমার ইউরিয়া তৈরি করে। পড়া শেষ। আমার তো এই 3টা পেজ দরকার নাই মনে রাখার, এটা জাহান্নামে যাক, মনে রাখার দরকার নাই, জাহান্নামে যাক, মনে রাখার দরকার নাই। আমার মনে রাখতে হবে এই জিস্ট পার্টটা। তাহলে ইউরিয়া তৈরি করে কে? কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া, ওরা দুইজন মিলে ইউরিয়া তৈরি করবে। কার্বন ডাই অক্সাইড আসে ফ্রম ন্যাচারাল গ্যাস, আর অ্যামোনিয়া আসে ফ্রম হেবার। হেবার প্রণালীটা অন্য চ্যাপ্টারের জন্য আমাকে মনে রাখতে হবে। 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন, 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 200 ATM চাপ, আয়রন অ্যালুমিনা প্রভাব, তাপ উৎপাদী বিক্রিয়া, ΔH এর মান -92.12 কিলোজুল পার মোল। এটার সাথে সাথে আরেকটা প্রণালী আছে, প্রসেস আছে, অসল্ট প্রসেস। অসল্ট প্রসেসে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। ও, কত কিছু ধরে পড়াই ফেললাম। এখন আমাকে বলেন ভাইয়া, এক ডান ফার্স্ট। ওকে, বলো ডান। দেখছো, সব পড়াও হয়ে গেল, মানে রিভিশনও হয়ে গেল, পড়াও হয়ে গেল, যা আছে কপালে। ওকে, আসো এরপর। মাটিতে ইউরিয়ার কার্যপ্রণালী, এইটা ভাইয়া সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সবকিছু বলার দরকার নেই। আবার সেম কথা। প্রথম কথা হচ্ছে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ইউরিয়া, মানে এটা বুয়েটে আসছে, বুয়েট রিটেনেও আসছে, বিক্রিয়াগুলো লাগে বুয়েট রিটেনের জন্য, বাট তোমার কি বিক্রিয়া লাগবে? লাগবে না। সিম্পল কথা, একটা কথা, শেষ, আর কোনো কথা বলবো না। ইউরিয়া কেমনে উদ্ভিদ গ্রহণ করে? ইউরিয়া সারের মাধ্যমে কেমনে উদ্ভিদ প্রোটিন পায়? উদ্ভিজ্জ প্রোটিন বা প্রাণীজ প্রোটিন, যা মন চাই বলুক, ইউরিয়া সার কেমনে আসলে উদ্ভিদ গ্রহণ করে? উদ্ভিদ কেমনে ইউরিয়া সার গ্রহণ করে? এটা ডিউর প্রশ্ন, ডিউতে আসছে। উদ্ভিদ ইউরিয়া সার নাইট্রেট আয়ন হিসেবে গ্রহণ করে, শেষ, পড়া শেষ। নাইট্রেট আয়ন হিসেবে গ্রহণ করে, আয়ন হিসেবে গ্রহণ করে উদ্ভিদ, মূলের সাহায্যে নাইট্রেট আয়ন হিসেবে গ্রহণ করে। কি গ্রহণ করে? ইউরিয়াটাকে। এখন ইউরিয়া কেমনে নাইট্রেট হয় এটা তোমার দরকার নাই, জাস্ট আমি একবার বলার জন্য বলি। এই যে ইউরিয়া ভেঙে যাবে, অ্যামোনিয়া গ্যাস হবে, একটু আগে পড়ছো, এই দেখো, এটা কি কোনো কিছু হইলো? এখন ইউরিয়া ভেঙে গেলে কি হবে? অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড হবে। এই অ্যামোনিয়াটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড আবার নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। নাইট্রিক অ্যাসিড মাটিতে থাকা চুন বা চুনা পাথরের সাথে বিক্রিয়া করে, এখানে চুন থাকে বা চুনা পাথর, বা চুনা পাথর, মাটির চুন বা চুনা পাথরের সাথে এই নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট তৈরি করে। এই নাইট্রেটটা উদ্ভিদ মূল দ্বারা শোষণ করে এন্ড প্রোটিন সংশ্লেষণ করে। তোমার জানতে হবে জাস্ট একটা জিনিস, ইউরিয়া কেমনে শোষিত হয়? নাইট্রেট আয়ন হিসেবে শোষিত হয়, দ্যাটস ইট। আর কোনো কিছু তোমার পড়ার দরকার নাই, আমি কিন্তু তোমার পুরোটা বুঝাই দিলাম।
তুমি অলরেডি পুরোটা বুঝে গেছো। ইউরিয়া তৈরি হয় কি দিয়ে? অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড দিয়ে। তাহলে ইউরিয়ারে ভাঙলে কি পাওয়া যাবে? অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড। ভেরি গুড। এবার এই অ্যামোনিয়াটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড, পরে নাইট্রিক অ্যাসিড। এই নাইট্রিক অ্যাসিড আমার মাটিতে থাকা চুন বা চুনা পাথরের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট মানে লবণ তৈরি করে। দেখো অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া, লবণ আর পানি তৈরি হবে না। দেখো লবণ আর পানি তৈরি হয়েছে। এটা কিছু হইলো হইলো না। তোমার বিক্রিয়া মুখস্থের দরকার নাই, তোমার জিস্ট জিনিসটা জানতে হবে। ইউরিয়া কেমনে মাটি শোষণ করে বা উদ্ভিদের মূল দ্বারা শোষিত হয়? নাইট্রেট আয়ন হিসেবে শোষিত হয়। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাকে বলো 2 রান, তাড়াতাড়ি বসে থাইকো না। ওকে, এটা ডিউতেও আসছে, ডিউ 16-17-তে আসছে এই প্রশ্নটা। এটা আমি কালকে পরিবেশ রসায়নে পড়াচ্ছিলাম 26 ব্যাচকে, আমার এই জন্য সালটা মনে আছে। ওকে, বলো। ডান। এই তো, ভেরি গুড। তার মানে কি আমার সব পড়া লাগতেছে না? আমার এই যে দাগানো জায়গাটা পড়া লাগতেছে। শেষ। ওকে, ভেরি গুড। ফসফরাস সার, ভাই 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 ভাই, দেখো তুমি খারাপ ভাবে নিও না। তুমি একটা কথা শোনো, আমার কথাটা শোনো প্লিজ। এই দেখো, তুমি সারগুলোর নাম পড়ো। এই টপিকটা 2টা জায়গাতে আছে, আরো 2টা জায়গাতে আছে। কোন জায়গাতে আছে বলো? রাসায়নিক পরিবর্তনে আছে, কর্মমুখীতেও আছে। তোমরা গত ক্লাসে দেখছিলা, কর্মমুখীতে অল্প বলা আছে, বাট রাসায়নিক পরিবর্তনে ডিটেলসে বলা আছে। ওকে, এই জায়গা থেকে প্রশ্ন মেডিকেলে আইবই, আইবই। ঠিক আছে, আমি রাসায়নিক পরিবর্তনের কথা বলতেছি। তো আসলে রাসায়নিক পরিবর্তনটা একটু পড়াই ফেলি। দেখো, চিন্তা করো, এই যে ফসফরাস সার, ফসফরাস সার কিরকম হইতে পারে? ক্যালসিয়াম সুপার ফসফেট, ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট, টিএসপি ট্রিপল সুপার ফসফেট, টিএসপি ট্রিপল সুপার ফসফেট। ওকে ওকে, তাহলে ক্যালসিয়াম সুপার ফসফেট, ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট, টিএসপি মানে তোমার ট্রিপল সুপার ফসফেট বা ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই যে দেখো ডাই অ্যামোনিয়াম, এই দেখো ডাই অ্যামোনিয়াম ফসফেট, ডাই অ্যামোনিয়াম ফসফেট। ওকে ফাইন। তাহলে দেখো রাসায়নিক পরিবর্তনের পড়াটা কি ছিল একটু মনে করাই দিই, মনে করাই দিই। এগুলা কি এসিড ধর্মী না? এগুলা এসিড ধর্মী না? হ্যাঁ। তার মানে ক্ষার ধর্মী মাটিতে, ক্ষার ধর্মী মাটিতে মানে অনেক বেশি ক্ষার আছে এরকম। ক্ষার ধর্মী মাটিতে পিএইচ, ক্ষার মানে কি পিএইচ বেশি না? তাহলে ক্ষার ধর্মী মাটিতে পিএইচ কে কমাইতে গেলে কি করতে হবে? কিছু অ্যাসিড যোগ করতে হবে। ক্ষার ধর্মী মাটিতে পিএইচ কমাতে গেলে এগুলা ইউজ করা হয়। আমি বলি নাই রাসায়নিক পরিবর্তনে আছে। তোমরা যারা এতদিন পরীক্ষা দিছো তারা হয়তো জিনিসটা পড়ছো। ক্ষার ধর্মী মাটিতে পিএইচ কমাইতে গেলে কি লাগে? এটা লাগে। বিশ্বাস করো, মেডিকেলে কি প্রশ্ন আসবে জানো? মেডিকেলে আসবে, এনাম ভাই তো এটা পড়াইছে, মেডিকেলে এটা আসবে না। মেডিকেলে আসবে অম্লধর্মী মাটিতে, অম্লধর্মী মাটিতে আমি তোমারে পড়াইতে আসছি, ঠিক আছে? তোমার সাথে আমার ব্যবসার সম্পর্ক না, আমি তোমারে অন্য চ্যাপ্টারও পড়াচ্ছি। চুপচাপ পড়ো। অম্লধর্মী মাটিতে, অম্লধর্মী মাটিতে পিএইচ বাড়াইতে, অম্ল মানে কি পিএইচ কম না, সাতের কম না, কম। তাহলে অম্লধর্মী মাটিতে পিএইচ বাড়াতে কি ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয় ভাই? চুন ডলোমাইট, চুন ডলোমাইট। এই যে এইটা আইবো পরীক্ষায়, এইটা আইবো মেডিকেলে, ঠিক আছে? এখন মেডিকেলে আমি তোমার এটা পড়াইলাম, সাথে এটাও পড়াই দিলাম, যে কোনো একটা অ্যাপ, ঠিক আছে? তাহলে ক্ষার ধর্মী মাটিতে পিএইচ কমাইতে গেলে এই যে ক্যালসিয়াম সুপার ফসফেট, ক্যালসিয়াম সুপার ফসফেট নাইট্রেট, তারপরে ট্রিপল সুপার ফসফেট ব্যবহার করা হয়। আর অম্লধর্মী মাটিতে পিএইচ বাড়াইতে গেলে চুন আর ডলোমাইট ইউজ করা হয়। সুপার ইম্পর্টেন্ট টপিক, সুপার ইম্পর্টেন্ট টপিক। আর ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট, আসলে সব ধরনের মাটিতে, মাটির জন্য প্রযোজ্য। মানে অম্লধর্মী মাটি, ক্ষারধর্মী মাটি, যে কোনো মাটিতে তুমি ডাই অ্যামোনিয়াম ফসফেট দিতে পারো। ডিউ রিটেনের জন্য এই সংকেতগুলো ইম্পর্টেন্ট। তোমরা যারা ডিউর প্রিপারেশন নিবা লিখে রাখো, এনাম ভাই বলছে ডিউর আগে এই সংকেতগুলো পড়ে ফেলতে। ঠিক আছে? এখন সংকেত লাগবে না। কেন সংকেত লাগবে না? কারণ তোমার লাগতেছে না। আচ্ছা, ডলোমাইটের সংকেতটা একটু লিখে দিই। ডলোমাইটটা ইম্পর্টেন্ট বেশি, বুঝছো? ডলোমাইটটা ডিউতেও দিতে পারে। ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মিক্সচার, ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের মিক্সচারকে কি বলা হয়? ডলোমাইট বলা হয়। ওকে, তাহলে এই পেজটা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সুপার ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। এই সংকেতগুলো ডিউ রিটেনের জন্য লাগবে। এখন চাইলে স্কিপ করতে পারো, স্লাইডে থাকুক, তুমি পরে দেখে নিও। আমাকে একটু বলো তো ভাইয়া, 3 ডান বলো। দেখছো কত সুন্দর জিনিস, বলো। ওকে ওকে, আইমন ভুইয়া, লাস্ট ক্লাসের মতো বই দেখাইলে ভালো হইতো, পণ্ডিতি করবেন না প্লিজ, প্লিজ। আপনার বইয়ে যা আছে তার চেয়ে এখানে বেশি আছে, একটু পড়াইতে দেন। বই পড়াইলে শুধু বইটা পড়ায় চলে যাব, আমার কোনো সমস্যা নাই। আমার আমার মতো পড়াইতে দিবেন, আমি মন থেকে পড়াবো, কোন জায়গায় কি আছে রিলেট করে পড়াবো, ঠিক আছে? আর যদি বলেন যে ভাই
অন্যান্য মেডিকেলের ভাইয়ারা বা অফলাইনে তোমার বই দাগায় দেয়, একটু বই দাগায় দেন, তাইলে ভাইয়া আমি বই দাগায় চলে যাব, আমার কোনো সমস্যা নেই, একটু পড়াইতে দেন। ওকে, ডান বাবা। এই পেজটা ভাইয়া ইম্পর্টেন্ট, হ্যাঁ এই পেজটা ইম্পর্টেন্ট, এই পেজটা ইম্পর্টেন্ট। এই পেজে সবকিছু লাগবে না। দেখো প্রাকৃতিক গ্যাসে মিথেন কয় পার্সেন্ট থাকে, অনেক বেশি থাকে, এটা জেনে নাও, শেষ। 93 থেকে 98% মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, ওকে, ওকে। দেখো প্রাকৃতিক গ্যাসে মিথেন থেকে কয় পার্সেন্ট, 93 থেকে 98%। ওকে, কখন ট্রেড কখন ট্রাইড বলেন তো, উল্টাপাল্টা হয়, এই বেটা, কম থাকলে আইড আর বেশি থাকলে এট। ঠিক আছে, বেশি থাকলে এট। আচ্ছা, প্রাকৃতিক গ্যাসে মিথেন অনেক বেশি থাকে। প্রাকৃতিক গ্যাস দুর্গন্ধ যুক্ত থাকে কখন, এস্টোএস থাকলে। একটু আগে বলছিলাম না, সালফার এস্টোএস খারাপ জিনিস, দুর্গন্ধ, তার মানে এস্টোএস থাকা মানে কি, এস্টোএস এর পরিবর্তে আমরা কি ব্যবহার করি, থায়োএসিটামাইড ব্যবহার করি। যতবার তুমি এটা পাইবা, সাথে সাথে এটা রিভিশন দিবা, সাথে সাথে এটা রিভিশন দিবা যে ভাই থায়োএসিটামাইড, থায়োএসিটামাইড ব্যবহার করা হয়, থায়োএসিটামাইড ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে দুর্গন্ধযুক্ত থাকে কখন, যখন এস্টোএস থাকে। প্রাকৃতিক গ্যাসে কি থাকে, 93 থেকে 98% মিথেন গ্যাস থাকে, মুখস্থ করার দরকার নেই, পড়ো, রিডিং পড়ো। আচ্ছা, এই যে এটা লাগবে, এটা লাগবে মাস্ট, বুঝছো, এটা মাস্ট লাগবে। এই যে দেখো, 3 ধরনের গ্যাস আছে, যদিও আরেকটা আছে কোল গ্যাস, আমি এই পেজেও লিখে রাখছিলাম। হ্যাঁ, আর না, এই পেজে নাই, এই পেজে নাই। বুঝলাম না, কই গেল, কই গেল, কই গেল, আছে কোন জায়গায় জানি, লিখে রাখছিলাম, একদম হচ্ছে কি ইয়া সহ লিখে রাখছিলাম। আচ্ছা, পাওয়া যাবে, পাইলে ওইটা অ্যাড করে দিব না, সমস্যা নাই, হ্যাঁ। এখানেই সব লেখা আছে, দেখো। আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গায় তো অনুপাত দেওয়া আছে, দেখো। 3 ধরনের গ্যাস আছে, একটা হচ্ছে ওয়াটার গ্যাস, এটা তোমরা ইয়াতেও পাবা, মানে কই অর্গানিকেও পাবা, ঠিক আছে। সংশ্লেষ গ্যাস, আর একটা হচ্ছে প্রডিউসার গ্যাস। তিনটা মধ্যে জানতে হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। ওয়াটার গ্যাসে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন 1:1 অনুপাতে থাকে। তার মানে এই যে শুধু এতটুকু দেখো, এই যে এতটুকু, এটা হচ্ছে ওয়াটার গ্যাস, বিক্রিয়া জাহান নামে যাক, বিক্রিয়া জাহান নামে যাক, ওকে। আচ্ছা, এবার সংশ্লেষ গ্যাস মানে কি, 1:3, 1:3, দেখো এই জায়গায় 3 আছে, এই যে এই জায়গায় 3 আছে, এই জায়গায় 3 আছে, এই জায়গায় 3 আছে, না এই জায়গায় 1 আছে, এই জায়গায় 3 আছে, আর এই জায়গায় কি আছে, 1 আছে। তাহলে এটা হচ্ছে 1:1, এটা হচ্ছে 1:3। আর প্রডিউসার গ্যাস হচ্ছে নাইট্রোজেন, মাথায় রাখবা, প্রডিউসার গ্যাস হচ্ছে নাইট্রোজেন থাকবে, 2:1 অনুপাতে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন থাকবে। তার মানে কার্বন মনোক্সাইড দিয়ে কয়টা গ্যাস, টোটাল 3টা গ্যাস, তোমাকে মাথায় রাখতে হবে। ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস, ওয়াটার গ্যাস, সংশ্লেষ গ্যাস, প্রডিউসার গ্যাস, ওকে। তাহলে প্রডিউসার গ্যাসের ভিতরে কি থাকবে, কার্বন মনোক্সাইড আর হচ্ছে গিয়ে তোমার নাইট্রোজেন। এই জায়গার 2:1 অনুপাত, এটা একটু মনে রাখতে হবে, বুঝছো। 2:1 অনুপাতে থাকে, বাকিগুলো 1:1, 1:3। এই 3টা গ্যাসের নাম ভালো করে মনে রাখতে হবে। ওয়াটার গ্যাসকে ব্লু গ্যাস বলা হয়, ওয়াটার গ্যাসকে ব্লু গ্যাস বলা হয়। এটা কোন জায়গায় আছে, এটা অর্গানিকের ভিতরে আছে। এটা কোন জায়গায় আছে, এটা অর্গানিকে আছে, হ্যাঁ। ওয়াটার গ্যাসকে কি বলা হয়, ব্লু গ্যাস বলা হয়, এটাও অর্গানিকে আছে। মিথেনের সাথে বিক্রিয়া করলে ওয়াটার গ্যাস পাওয়া যায়, আবার অ্যালকোহলের সাথেও ওয়াটার গ্যাস পাওয়া যায়। তো এগুলো অর্গানিকের জিনিস, লাগবে না, বাট তোমাকে এই জিনিসটা জানতে হবে। তাহলে ওয়াটার গ্যাসের এই পার্ট গুলো নোট করো। ওয়াটার গ্যাস মানে 1:1 অনুপাতে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন। তারপরে সংশ্লেষ গ্যাস, সিনথেটিক গ্যাস এভাবে বলতে পারে, কার্বন মনোক্সাইড আর 3টা হাইড্রোজেন। প্রডিউসার গ্যাস মানে 2টা কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন, শেষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাকে একটু বলো ভাইয়া, 5 ডান বলো। ওকে, কার্বন ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস, হ্যাঁ ওয়াটার গ্যাস বা ব্লু গ্যাস, ভেরি গুড, এই তো, থ্যাংক ইউ। যদিও তুমি বলার আগেই আমি বলে দিয়েছি। ওকে, ওকে, খুবই স্লোলি পড়াচ্ছি, বাট লাগবে, হ্যাঁ। সুইট গ্যাস সাওয়ার গ্যাস এই চ্যাপ্টারের জিনিস না। আচ্ছা, এই যে ভাই 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 ভাই, লেখো, লেখো, লেখো। এনাম ভাই বলছে মেডিকেলে যদি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দেয়, সবার আগে এই জায়গা থেকে প্রশ্ন দিবে। মেডিকেলে যদি প্রশ্ন দেয়, সবার আগে এই জায়গা থেকে প্রশ্ন দিবে। ঠিক আছে, এই যে এই জায়গা থেকে প্রশ্ন দিবে, মেডিকেলে যদি প্রশ্ন দেয় সবার আগে এই জায়গা থেকে প্রশ্ন দিবে, মানে এই চ্যাপ্টার যদি কেউ ফোকাস করতে চায়, সবার আগে এই জায়গা থেকে প্রশ্ন দিবে। তার মানে তোমাকে এই জায়গা থেকে অল্প কিছু জিনিস মনে রাখতে হবে। বড় পুকুরিয়া কয়লার খনিতে ক্যালোরিফিক মান কত, এটা। সবচেয়ে বড় কয়লা খনি হচ্ছে দিনাজপুর ফুলবাড়িয়া, দিনাজপুর ফুলবাড়িয়াতে সবচেয়ে বড় কয়লার খনি। আর এই যে পিট কয়লা, লিসনাট কয়লা, বিটুমিনাস কয়লা, অ্যানথ্রাসাইট কয়লা, এগুলার কি লাগবে, বিটিইউ বা ক্যালোরিফিক মান লাগবে। একটা সেকেন্ড, এই যে দেখো, যে আমাকে কি বই খোলার কথা বলে দিতে হবে, না। আমাকে যখন আমার যখন মনে হবে বই খুলতে, তখন আমি বই নিজে থেকেই খুলবো, তোমার বলে দেওয়ার দরকার নাই।
ওকে, একবারে একবারে ইনটেক একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টার আমি পড়াই না কোনো সময়। যাই হোক, আচ্ছা, এই যে এই জায়গায় তোমার বিটিইউর মান লাগবে, তো এই জায়গাগুলো একটু একটু চেক রাখবা সব সময়। কোন জায়গায় জানি আছে, এখানে আছে, হ্যাঁ এখানে আছে। এই যে বিটিইউর পূর্ণরূপ কি, এই যেগুলো একটু পড়বা, ডিও পরীক্ষার আগে একটু দেখে যাবা, তেল পরিমাপের একক। ওকে, আচ্ছা, এই জায়গা থেকে এত কিছু লাগবে না, সব ইয়াতে জাস্ট অল্প জিনিসপত্র লাগবে, হ্যাঁ। হ্যাঁ, এই যে কয়লার মান, এই যে এই যে দেখো, এই যে দেখো, হ্যাঁ এই যে দেখো, এই জায়গা থেকে অনেক বেশি জিনিসপত্র আসে। তো এই যে পিট কয়লা, দেখো পিট কয়লা, পিট কয়লাতে ক্যালোরিফিক মান বিটিইউ তে প্রকাশ করা হয়। বড় পুকুরিয়া কয়লার ক্যালোরিফিক মান হচ্ছে এই যে, এই যে দেখো এখানে দেওয়া আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে 11,040 নাকি, 11,040, ওকে ঠিক আছে, এটা দেওয়া আছে। ওকে, কমাটা ভুল জায়গায় দিছে, যাই হোক। তারপরে এখানে কি থাকে, 10,000 বিটিইউ, এই যে দেখো এখানে লেখা আছে 10,000 বিটিইউ। ওকে ফাইন। তারপরে লিগনাইট কয়লা, এই জন্যই আমি এটা খুলছিলাম, এটা গ হবে, লিসনাইট না, লিগনাইট কয়লা, হ্যাঁ। লিগনাইট কয়লা কত দেওয়া আছে, দেখো লিগনাইট কয়লা দেওয়া আছে 14,500 থেকে 15,500। এই দেখো 14,500 থেকে 15,500, এই জন্য আমি এটা খুলছি, বুঝছো, এই জন্য আমি এটা খুলছি। লিগনাইট কয়লাতে, আচ্ছা এটা বিটুমিনাস কয়লা, ওয়েট, লিগনাইট কয়লা, লিগনাইট কয়লা 10,500 থেকে 12,000, ঠিক আছে, 10,500 থেকে 12,000, 10,500 থেকে 12,000। এটা আমার টাইপিস্টের ভুল হতে পারে, আমি তো আমার টাইপিস্টের রোগ জানি, কথা বোঝো নাই, এই জন্য আমি এটা লিখছি 10,500 থেকে 12,000। ওকে, তারপর বিটুমিনাস কয়লা, বিটুমিনাস কয়লার জন্য 11,000 থেকে 15,500, 15,000, 11,000 থেকে 15,000। ওকে ফাইন, এটা ঠিক আছে। আর অ্যান্থ্রাসাইট কয়লার জন্য, অ্যান্থ্রাসাইট কয়লার জন্য কি হবে, 14,500 থেকে 15,500, 14,500 থেকে 15,500। ওকে ফাইন। তার মানে এই যে এই ভ্যালু গুলা সুপার ইম্পর্টেন্ট ভ্যালু, লাগবেই, মানে লাগবেই, ঠিক আছে, লাগবেই। তাহলে পিট কয়লার ক্যালোরিফিক মান লাগবে, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। বিটুমিনাসটা অনেক বেশি আসে, বুঝছো, বিটুমিনাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিটুমিনাসটা থেকে প্রশ্ন করতে দেখা গেছে আগের বছরগুলাতে। তো বিটুমিনাস কয়লার তোমার ক্যালোরিফিক ভ্যালুগুলো লাগবে 11,000 থেকে 15,000। তুমি জাস্ট একটু বারবার রিভিশন দিলেই তোমার আইডিয়া হয়ে যাবে যে পিট কয়লা, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। তো পিটে সবচেয়ে কম, তারপরে 10,500 থেকে 12,000, 11,000 থেকে 15,000, 14,500 থেকে 15,500। তুমি বারবার 2-3 বার রিডিং পড়লেই তুমি অ্যান্সার করতে পারবা, বুঝছো। আচ্ছা, বড় পুকুরিয়া কয়লার খনিতে বিটিউর মান লাগবে 11,040, আর সবচেয়ে বড় কয়লার খনি কি, দিনাজপুর ফুলবাড়িয়াতে। ক্লিয়ার? তো আমার এটা লাগবে। আচ্ছা, তারপরে আর কি লাগবে এখান থেকে, এই যে এটা ইম্পর্টেন্ট, ওকে, এটা ইম্পর্টেন্ট, এই যে এই যে এই যে এই যে এই জায়গায় লেখা ছিল, এই যে বলছিলাম না কোন জায়গায় জানি দিয়ে দিছিলাম, এই যে এটা প্রডিউসার গ্যাস, এই যে এই জায়গায় সব আছে, বুঝছো, এই জায়গাতে আছে, সমস্যা নাই। তো এই যে, আচ্ছা এখান থেকে একটা জিনিস বুঝো, এই যে পিট কয়লা, পিট কয়লাতে 80 থেকে 90% পানি থাকে, এখানে দেওয়া আছে। এই যে দেখো পিট কয়লাতে পানি থাকে, এই যে দেখো 80%, দেখো, এই দেখো পিট কয়লাতে 80% পানি থাকে, কার্বন থাকে 20%, বিটিইউ হচ্ছে 10,000। ওই যে দেখো, এটা কিন্তু শর্টকাট নোট, 10,000 পাইছো, 10K, কে মানে হাজার, ওকে। আচ্ছা, তারপরে লিগনাইট, লিগনাইট কয়লাতে পানি পানি থাকে কয় পার্সেন্ট, 40%। এটা এটা হচ্ছে আমি সুন্দর করে করে দিছি। ওকে, তাহলে লিগনাইট কয়লা, লিগনাইট কয়লাতে এই দেখো পানির পরিমাণ হচ্ছে 40%, পাইছো, পানির পরিমাণ হচ্ছে 40%। তাহলে এই যে পানির পরিমাণ 40%, কার্বন 25%, মুখস্থ করার দরকার নেই, পানিটাই ইম্পর্টেন্ট। ওকে, তার মানে কার্বন গুলা ভুইলা যাও, কার্বন গুলা ভুইলা যাও। ওকে, তারপরে বিটুমিনাস কয়লা, বিটুমিনাস কয়লাতে কি আছে দেখো, বিটুমিনাস কয়লাতে এই যে আর্দ্রতার হার 15.9 থেকে 2.2% হয়ে থাকে, ফিক্সড কার্বনের পরিমাণ 44 থেকে 78%। এই যে 44, এটা একটু ইম্পর্টেন্ট, 44 থেকে 78%। ওকে, 44 থেকে 78%। আচ্ছা, আর হচ্ছে এটা 15.9 থেকে 22% হবে খুব সম্ভবত, একটু চেক করে নিও, এই বইয়ে 2.2%, এটা 22% হবে খুব সম্ভবত। ওকে, যাই হোক। অ্যান্থ্রাসাইট কয়লাতে, অ্যান্থ্রাসাইট কয়লাতে 86 থেকে, ফিক্সড কার্বনের পরিমাণ 86 থেকে 88% থাকে, 86 থেকে 88%, এই যে এটা। ওকে, তাহলে 80% পানি এখানে, 40% পানি এখানে, ফিক্সড কার্বন এখানে 44 থেকে 78, এখানে 86 থেকে 88। আর বিটিউর ভ্যালু একটু আগে তোমারে পড়াই দিছি, এই যে এই জায়গায় বিটিউর ভ্যালু আছে, ওই যে 14,500 থেকে 15,500। তারপরে এটা কি 11,000 থেকে 12,000, এটা 10,500 থেকে 11,500, এটা শুধু 10,000, একটু আগে পড়াই দিছি। ওকে ফাইন। আচ্ছা, এই জায়গা থেকে আরো দুইটা জিনিস ইম্পর্টেন্ট, গন্ধযুক্ত, গন্ধযুক্ত, গন্ধযোগ কখন হয়, মার ক্যাপ্টান থাকলে, মার ক্যাপ্টান থাকলে, মার ক্যাপ্টান থাকলে,
মার ক্যাপ্টেন থাকে। দেখো এই যে এটা মিথাইল অ্যালকোহল বলি না, এটা হচ্ছে মিথাইল থায়োল। এসএইচ মানে থায়োল, মনে রাখবা অর্গানিকের পড়া। ওএইচ মানে হচ্ছে অ্যালকোহল, এসএইচ মানে হচ্ছে থায়োল। এসএইচ মানে কি, এসএইচ মানে হচ্ছে থায়োল, আর ওএইচ মানে হচ্ছে গিয়ে কি বলতো, অ্যালকোহল। ওএইচ মানে হচ্ছে অ্যালকোহল, এসএইচ মানে হচ্ছে থায়োল। ওকে, আচ্ছা, তাহলে এই যে মারক্যাপটান থাকলে গন্ধযুক্ত হয়, গ্যাসটা গন্ধযুক্ত হয়, মানে সালফার রিলেটেড জিনিসপত্র। আর এলপিজির ক্যালোরিফিক মান হচ্ছে 29,500, 29,500, 29,500। এটা যত বেশি প্রশ্ন সলভ করবা তত বেশি মাথায় ঢুকে যাবে, বুঝছো? তাহলে তোমাকে আমি কি বলবো, আমি বড় ভাই হিসেবে তোমাকে বলবো যে ভাই তুমি সব ভুলে যাও, তুমি সব ভুলে যাও। যেমন এই যে পড়লা দিঘিপাড়াতে বিটিউর ভ্যালু কত, 12,116। তুমি এই যে সব পড়লা না, তুমি মনে রাখবা কি জানো, তুমি জাস্ট মনে রাখবে এই জায়গাটা, তুমি জাস্ট মনে রাখবে এই জায়গাটা। ক্লিয়ার? বাকিগুলা এই যে আমি তোমার সাথে পড়াইলাম, তুমি যে আমার সাথে বারবার পড়তেছো, এইটাই এনাফ, আর পড়া লাগবে না। এরপরে তুমি অপশন দেখে অ্যান্সার করতে পারবা। কথা বোঝা গেছে? তুমি পড়বা, ইম্পর্টেন্স দিবা এই জায়গাতে। তাহলে আসো আমরা একবার রিডিং করি, আমরা আরেকবার একটু পড়ি, আসো আমার সাথে সাথে। পিট কয়লা 10,000, তারপরে পিটের পরে কি আছে, লিগনাইট। লিগনাইট কত, 10,500 থেকে 11,500। তারপরে তোমার হচ্ছে গিয়ে বিটুমিনাস 11,000 থেকে 12,000, এরকম টাইপের কিছু একটা। আর তোমার 11,000 থেকে 15,000 খুব সম্ভবত, নয়, 11,000 থেকে 15,000, ইয়েস। আর অ্যানথ্রাসাইট মানে কি, 12,500 থেকে, সরি 14,500 থেকে 15,500। এই যে আমার একটু ইম্পর্টেন্ট, বুঝো। এরপরে সবচেয়ে বড় বড় কয়লার খনি কি, তোমার ফুলবাড়িয়া, দিনাজপুর। তারপরে তোমার হচ্ছে কি ওই যে তোমার বড় পুকুরি একটা দেওয়া ছিল 11,040, তারপরে দিঘিপাড় একটা দেওয়া আছে 12,000 সামথিং। ওকে, তারপরে পিট কয়লায় 80% পানি, তারপরে হচ্ছে গিয়ে তোমার লিগনাইট কয়লাতে হচ্ছে 40% পানি, তারপর তোমার হচ্ছে গিয়ে ওই যে তোমার বিটুমিনাসের ভিতরে পার্সেন্টেজ দেওয়া ছিল 44 থেকে 78। তারপরে তোমার অ্যানথ্রাসাইডের ভিতরে দেওয়া ছিল 86 থেকে 88% ফিক্সড কার্বনের পরিমাণ। এই তো হয়ে গেছে। আমি তো বলতেছি না তোমার মুখস্থ করতে, তুমি চোখ বন্ধ করে যতটুকু মনে আসে বলো, যতটুকু মনে আসে রিমেম্বার করার চেষ্টা করো, মেমোরাইজ করার চেষ্টা করো। এরপর যখন তুমি প্রশ্ন সলভ করবে হয়ে যাবে। ক্লিয়ার বাবা? তোমার ইম্পর্টেন্ট কোন জায়গায় থাকবে, তোমার ফোকাসটা কোন জায়গায় থাকবে, তোমার ফোকাসটা থাকবে এই জায়গাতে। আমি বারবার বলছি, তোমার ফোকাস থাকবে এই জায়গাতে, তোমার ফোকাস থাকবে এই জায়গাতে, তোমার ফোকাস থাকবে এই জায়গাতে। বাকি সব তুমি চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবা। হইলে আলহামদুলিল্লাহ, নাইলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমাকে একটু বলো তো কষ্ট করে, ভাইয়া 6 ডান বলো। ওকে, তাড়াতাড়ি। আমি কিন্তু বাস্তবতা বললাম, তুমি চাইলেও সব ভ্যালু মনে রাখতে পারবে না, বাট তোমাকে বুঝতে হবে প্রশ্নটা আসবে কোন জায়গা থেকে, প্রশ্নটা করবে কোন জায়গা থেকে। ওকে, সো ইম্পর্টেন্ট। ওকে, ওকে। এই যে একজনে বলছে লিকেজ শনাক্তকরণে মার ক্যাপ্টেন ব্যবহার কর, যা মন চায় হোক, এত গ্যাঞ্জাম করিস না। ওকে, কয়লার ক্যালোরি, কয়লার মান নির্ধারণ সূচক। আচ্ছা, এগুলা এত কিছু তোমার দরকার নেই, এগুলা দেখে রাখো। ওকে, এই যে এটা দেখো, প্রাইমারি জ্বালানি কোনগুলা, পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে প্রাইমারি জ্বালানি। একটু আগে পড়ছো সালফারকে কয়লার বিষ বলা হয়, তাহলে সালফারকে কয়লার বিষের নাম কি, কয়লার বিষের নাম হচ্ছে সালফার। কয়লার বিষ কে, কয়লার বিষ হচ্ছে সালফার। এটা তোমার একবার মেডিকেলেও আসছিল। এরপরে দেখো নবায়নযোগ্য কি, নবায়নযোগ্য হচ্ছে বায়ু বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ। সুন্দর করে নোট করে দিছি কিন্তু আমি, সুন্দর করে এখানে নোট করা আছে। ওকে, তারপরে নবায়ন অযোগ্য কি, কোনটা, জলবিদ্যুৎ, বায়ু গ্যাস, আর পারমাণবিক বিদ্যুৎ। তার মানে এই যে দেখো তোমাকে বলতেই পারে নিচের কোনটা নবায়নযোগ্য, নিচের কোনটা নবায়নযোগ্য নয়। ওকে, তার মানে কি তুমি একবার রিডিংটা পড়লা, তুমি এগুলা বাদ দাও না। এই যে তুমি এগুলা বাদ দাও না, তুমি দুইটা পড়লা, সেটা হচ্ছে বায়ু বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, এটা হচ্ছে নবায়নযোগ্য, বাকিগুলো নবায়ন অযোগ্য। তোমাকে বলবে নিচের কোনটি নবায়নযোগ্য, তিনটা অপশন দিয়ে দিল আর একটা এখান থেকে দিয়ে দিল, আমরা পারবো না বলো তো, পারবো। তাহলে তোমার সবগুলা মনে রাখার দরকার নাই, তুমি মনে রাখবা কোনটা, তুমি মনে রাখবে শুধু এইটা। নবায়নযোগ্য কারা, বায়ু বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ। ওকে, ফাইন। তারপরে ধাতু নিষ্কাশনে বিজারক রূপে কি কি ব্যবহার করা হয়, এই যে কোল গ্যাস, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, এগুলো ধাতু নিষ্কাশনে বিজারক রূপে ব্যবহার করা হয়। তুমি স্লাইড দেখেই খুশি হয়ে যাবে, তুমি বলবো ভাই বই বাদ আজকে থেকে, এত সুন্দর করে এই জায়গায় আমি নোট করাই দিছি। ওকে, তার মানে ধাতু নিষ্কাশনে বিজারক রূপে কি ব্যবহার করা হয়, কোল গ্যাস, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, এগুলো তোমার মনে রাখার দরকার নাই, বাদ দাও, ভুলে যাও। ওকে, তার মানে কি তুমি এটা ভুলে যাবা, এটা ভুলে যাবা, তারপরে এই যে এইগুলা ভুলে যাবা, এগুলা ভুলে যাও, এগুলা ভুলে যাও। প্রাইমারি জ্বালানি কোনগুলো, এটা কমন সেন্স, এটা মনে রাখার কিছু না, এটা কমন সেন্স। প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, কয়লা। ওকে, এগুলো কেমনে পাওয়া যায় বলো তো?
পেট্রোলিয়ামের আংশিক পাতনের মাধ্যমে। পেট্রোলিয়ামের আংশিক পাতনের মাধ্যমে এগুলো পাওয়া যায়, রাইট? এটা একটু লিখে রাখতে পারো যে ভাই এনাম ভাই বলছে এটা পেট্রোলিয়ামের আংশিক পাতনের মাধ্যমে। পেট্রোলিয়ামের আংশিক পাতনের মাধ্যমে। পেট্রোলিয়ামের আংশিক পাতনের মাধ্যমে। আংশিক পাতন, হ্যাঁ, আংশিক পাতনের মাধ্যমে এগুলো পাওয়া যায়। ওকে, তাই তো এগুলো কমন সেন্স। আর নবায়নযোগ্য জাস্ট এই দুইটা মনে রাখবা। তাহলে এই পৃষ্ঠার মধ্যে সব পড়া কমাই দিলাম না তোমার, তুমি জাস্ট মনে রাখবে এই দুইটা জিনিস, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। বাকিগুলো কি অটোমেটিক হয়ে যাবে। এইবার হচ্ছে গিয়ে পড়া। আমাকে একটু বলো তো ভাইয়া, 7 ডান বলো, 7 ডান তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। ওকে, এরপর কাঁচ বা গ্লাস। ভাইয়া কাঁচ আর গ্লাস নিয়ে অলরেডি তুমি অনেক কিছু পড়ে ফেলছো। কিছু জিনিস ইম্পর্টেন্ট দেখো, তুমি কিন্তু এটা ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারও পড়ছো, হালকা পাতলা তোমার আইডিয়া আছে। ওই যে মনে আছে সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, যে তোমার কাচের এখানে প্রকারভেদও আছে। আমরা প্রকারভেদে এত বেশি যাব না, ব্যবহারে বেশি যাব। সাধারণ কাচের সংকেত কি? এই যে দেখো সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, যে কোনো একটা মনে রাখো। আচ্ছা, কাচের প্রধান প্রধান উপাদান কয়টা? 3টা। এই দেখো, সোডিয়াম ক্যালসিয়াম দিসিলিকেট। সোডিয়াম ক্যালসিয়াম দিসিলিকেট এটাকে বলা হয় কাচ। সোডিয়াম ক্যালসিয়াম দিসিলিকেট এটাকে বলা হয় কাচ। প্রধান উপাদান কয়টা? 3টা। সোডিয়ামের সোডার জন্য, সোডিয়ামের জন্য সোডা অ্যাশ। ক্যালসিয়ামের, এটা কি লাইমস্টোন, এটা কি লাইমস্টোন মানে চুনাপাথর, এটা হচ্ছে লাইমস্টোন। কমন সেন্স। তাহলে সোডিয়ামটা আইবো কই থেকে? সোডিয়াম কার্বনেট থেকে। ক্যালসিয়াম আইবো কোন জায়গা থেকে? লাইমস্টোন থেকে। সিলিকন আসবো কোন জায়গা থেকে? সিলিকা থেকে, মানে বালি থেকে, সিলিকা, SiO2, সিলিকা থেকে। ওকে, সুন্দর না জিনিসটা? বলো তো সুন্দর। ওকে ফাইন। এরপর এরপর আসো, নীল কাঁচ কোনটা, হলুদ কাঁচ কোনটা, এগুলা মেডিকেলে এখন আসে না। এগুলো এখন মেডিকেলে একদমই আসে না। এগুলো মেডিকেলে একদমই আসে না, সো তুমি টেনশন করবা না। আমি তোমাকে একটু অন্যভাবে শিখাই, দেখো। এটা সবাই জানে, ফেরাস মানে সবুজ। দেখো, ফেরাস মানে সবুজ, এটা সবাই জানে। আমরা নিজেরা তৈরি করছি, আমরা ফিটকিরি বানাইছি। আমরা হচ্ছে গিয়ে ফেরাস সালফেটের যে তোমার হচ্ছে কি বলে ক্যালাস, ক্যালাস বানাইছি। ওকে, ফেরাস মানে সবুজ, এটা মোটামুটি সবাই জানে। যেমন একটা একটা আমরা জানি না কপার মানে নীল, কপার মানে নীল, এরকম একটা ধারণা আছে আমাদের সবার ভিতরে। ফেরাস মানে কি? সবুজ। ফেরাস মানেই সবুজ, ফেরাস। যেমন চিন্তা করো, ব্লু ভিট্রিয়ল মানে কি? কপার সালফেট আর 5 পানি, রাইট? আমরা কি বলি? ব্লু ভিট্রিয়ল। কপার মানে কি? আমাদের ভিতরে একটা ধারণা কি? নীল। ফেরাস সালফেট, এই যে দেখো ফেরাস, ফেরাস মানেই কি বলতো? ফেরাস মানেই কি আমার? গ্রিন ভিট্রিয়ল, সবুজ ভিট্রিয়ল। জিঙ্ক মানেই কি? আমাদের ভিতরে একটা ধারণা কি? সাদা। এগুলো কিন্তু অটোমেটিক চলে আসে, এগুলো কিন্তু নিজেদের ভিতরে অটোমেটিক চলে আসে। এটা কি? এটা হচ্ছে সাদা কালার। এটা কি? এটা হচ্ছে আমাদের গ্রিন। এটা কি? গ্রিন। আর এটা কি? এটা হচ্ছে আবার ব্লু। এটা কি? আবার ব্লু, রাইট? এটা আমাদের ভিতরে অটোমেটিক চলে আসে। তার মানে দেখো তো, সবুজ কাঁচ মানে কি? এখানে কি থাকবে বলতো? ফেরাস থাকবে। এমনি তুমি মনে রাখতে পারো, মনে রাখার জন্য বললাম। ওকে, তারপরে হলুদ কাঁচ। হলুদ কাঁচ মানে ফেরিক, হলুদ মানে বাদামি, বাদামি, বাদামি মানে ফেরিক। ফেরিক মানে কি হয়? বাদামি হয়, হলুদ হয় তো বাদামি। আচ্ছা, নীল কাজ হচ্ছে কোবাল্ট অক্সাইড। এইটাও তুমি মনে রাখতে পারবা কেমনে বলো তো? ওই যে মনে আছে তোমার, শিখা পরীক্ষায় বলতাম না কোবাল্ট ব্লু গ্লাস, মনে আছে? শিখা পরীক্ষায়, এই শিখা পরীক্ষায় মনে আছে? শিখা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্লাস, মানে তুমি রিলেট করো। ওই 3rd ক্লাস ছন্দ শিক্ষো না, ছন্দ শিক্ষো না, এগুলা পড়া না, ছন্দ শিখার দরকার নাই। নীল কাজও যে মনে আছে, শিখা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্লাস মনে আছে? তাহলে শিখা পরীক্ষায় কি পড়তাম? কোবাল্ট ব্লু গ্লাস। তার মানে আমরা ওই জায়গা থেকে কিন্তু রিলেট করতে পারি যে কোবাল্ট ব্লু গ্লাস। তাহলে কোবাল্ট অক্সাইড কি? আমার নীল কাচের ভিতরে থাকবে। তারপরে বর্ণহীন ম্যাঙ্গানিজ অক্সাইড, এটা নরমালি জাস্ট এমনি দেখে রাখতে পারো। ওকে, তারপরে এই কাচের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কাচের স্থায়িত্ব বৃদ্ধি করে কে? ডলোমাইট। কাচ খোদাই করতে ব্যবহার করা হয় HF। ওই যে মনে আছে, HF কি করে? ভাইয়া HF তো কাচ ক্ষয় করে। HF কি করে? HF কাচ ক্ষয় করে। আরে ভাই, খোদাই করা মানেই তো কাচ ক্ষয় করা।
খোদাই করা মানেই তো কাজ ক্ষয় করা, তাই না? ওকে, গৌণ উপাদান হিসেবে সোডিয়াম সালফেট থাকতে পারে, ইম্পর্টেন্ট না। তাহলে স্থায়িত্ব বৃদ্ধি করে ডোলোমাইট, খোদাই করতে ব্যবহার করা হয় এইচএফ। বুদবুদ দূর করতে এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে, দরকার নাই। গলন তাপমাত্রা হ্রাস করে হচ্ছে বিগালোক। কি? বিগালোক হিসেবে এখানে কি ইউজ করা হয়? কিউলেট। কি ব্যবহার করা হয়? কিউলেট। আর 8 থেকে 10% সোডিয়াম অক্সাইড। ওকে, কিউলেটটা ইম্পর্টেন্ট, মানে আমার সোডিয়াম অক্সাইডটা লাগবে না, তুমি কিউলেটটা মনে রাখো। তাহলে তোমার ওভারঅল একটা আইডিয়া পাইলা। কি পাইলা? আমার কাঁচ বা গ্লাস মানে কি বলতো? সোডিয়াম, ক্যালসিয়াম, ডিসিলিকেট লবণ, সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আর হচ্ছে গিয়ে কি তোমার সিলিকন ডাইঅক্সাইড। আইডিয়াটা ডেভেলপ করো, আইডিয়াটা। এটার স্থায়িত্ব বৃদ্ধি করে কে? ডলোমাইট। তারপর এটা হচ্ছে খোদাই করতে হেল্প করে কে? এইচএফ বা তোমার হাইড্রোজেন ফ্লোরাইড। গলন তাপমাত্রা হ্রাস করতে কি ইউজ করা হয়? কিউলেট ইউজ করা হয়। নীল কাঁচ মানে কি? কোবাল্ট ব্লু গ্লাস। ফেরিক মানে কি? বাদামি হলুদ। আমরা সবাই আয়ন শনাক্তকরণ এইসব বেসিক কালার জানি। ফেরিক মানে হলুদ কাঁচ। তারপরে ফেরাস মানে কি? আমার সবুজ কাঁচ। এখন তুমি কি সব মনে রাখতে পারবা? তুমি চাইলেও সব মনে রাখতে পারবে না, বাট বেসিক দিয়ে যতটুকু মনে রাখা যায় ততটুকু মনে রাখলে এনাফ, মোর দেন এনাফ। আর বাকিগুলো পরীক্ষায় আসে না, তুমি টেনশন করো না। ওকে, তুমি টেনশন করো না। আচ্ছা, তারপরে আসো, আমাকে বলো একটু যে ভাই 8 ডান বলো, 8 ডান বলো। ওকে, তাড়াতাড়ি। বুঝছো? তাড়াতাড়ি বলো, বুঝছো কিনা। এই রে, আমার ফোনে চার্জ নেই, একটু ফোনটাতে চার্জ দেই। ও, ফোন অফ হয়ে গেছে, নাইস। ডান বাবা, ডান, ভেরি গুড। আচ্ছা, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা পড়ার আগে আমি একটু আমার স্লাইডটা পড়াই। হ্যাঁ, আগে আমি আমার স্লাইডটা পড়াই। হুম, এটা হচ্ছে আমার স্লাইড। ওকে, গ্লাস। এটা কি? এটা হচ্ছে গ্লাস। ক্লাসিফিকেশন অফ গ্লাস, আমি গ্লাস লিখে রাখলাম শুধুমাত্র। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ গ্লাস। ওকে, আচ্ছা, এখানে এখানে তোমার হচ্ছে গিয়ে এখান থেকে আগে এত বেশি প্রশ্ন আসতো না, এখন তোমার ব্যবহারটা মনে রাখতে হবে। দেখো, তুমি চাইলেও সব মনে রাখতে পারবা না, পারবা না। তোমাকে কি করতে হবে? ব্যবহার মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? ব্যবহার। দেখো, সফট গ্লাস মানে বোতলে ব্যবহার করা হয়। এই যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, দেখো। এই যে পটাশ গ্লাস, রিফ্র্যাক্টরি গ্লাস বা হার্ড গ্লাস। ওই যে মনে আছে, শক্ত পটাশ কাঁচ। কই পড়ছো? ল্যাবরেটরিতে পড়ছো। কই পড়ছো? ল্যাবরেটরিতে পড়ছো। 1 মিনিট দেখি তো ফোনটা চার্জ হচ্ছে কিনা। আই ডোন্ট নো, একটা মিনিট, হ্যাঁ, সরি। ওকে, দেখো, তাহলে শক্ত পটাশ গ্লাস, দেখো এই যে এটা তুমি পড়ছিলাম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সিলিকন। রাইট। তাহলে দেখো, শক্ত পটাশ গ্লাস কিসের জন্য ব্যবহার করা হয়? বিকার, বুরেট, পিপেট। এগুলোর জন্য কি ব্যবহার করা হয়? শক্ত পটাশ গ্লাস। সুন্দর করে ল্যাবরেটরি পড়াইছি না ভাইয়া? ল্যাবরেটরির ওই জায়গায় নোট করে রাখো। সুন্দর করে পড়াইছি না? ওইখানেও নোট করে রাখো। আবার যাও, আবার নোট করো, ওইখানে যাও, আগের দিনের পেজে যাও, এখনের পেজেও থাকো। তাহলে হার্ড গ্লাস, পটাশ গ্লাস, রিফ্র্যাক্টরি গ্লাস, এগুলো কি বিকার, বুরেট, পিপেট, এখানে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা ফাইন। এটা কিন্তু স্টার দেওয়া, বুঝছো? আমার টাইপিস্ট স্টারটা বুঝে নাই, ও ক্রস দিয়ে রাখছে, হোয়াটএভার। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে ফ্লিন্ট গ্লাস বা অপটিক্যাল গ্লাস। অপটিক্যাল, এই দেখো, ফ্লিন্ট কাচ তোমাকে কিন্তু বলে দিবে না। দেখো, তোমাকে কি বলে দিবে? তোমাকে কি বলে দিবে? ফ্লিন্ট, অপটিক্যাল বলে দিবে। অপটিক্যাল বলে দিলে তো পোলাপাইন ধরে ফেলবে। অপটিক্যাল মানে কি? রিলেটেড টু আইস, রাইট? তাহলে অপটিক্যাল বলে দিবে না তোমাকে, তোমাকে বলবে ফ্লিন্ট কাচ বা লেড গ্লাস। তাহলে চশমা বা বাল্বে ব্যবহার করা হয়। তুমি কিন্তু সংকেত মনে রাখতে পারবা না, চাইলেও মনে রাখতে পারবা না। এটা তুমি, মানে তুমি তো মেশিন না, কম্পিউটার না, তুমি কি মনে রাখতে পারবা সবকিছু? না। সো তোমাকে বুদ্ধিমান হইতে হবে। কি আসলে তোমার মনে রাখতে পারবা, ওইটার উপর জোর দিতে হবে। তারপরে দেখো, ইউভি থেকে বাঁচায় ক্রুক্স গ্লাস। ক্রুক্স গ্লাস মানে হচ্ছে সেরিয়াম। ক্রুক্স গ্লাস মানে কি? সেরিয়াম। এই দেখো, সেরিয়াম থাকে, বুঝছো? সেরিয়াম। আচ্ছা, তারপরে পাইরেক্স কে বলা হয় জেনা গ্লাস বা বোরোসিলিকেট গ্লাস। পাইরেক্স কে বলা হয় জেনা কাচ বা
তোমার বোরোসিলিকেট কাঁচ, ওপাল বা অর্ধ স্বচ্ছ সাদা কাঁচ, এগুলা তোমার মনে রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে তুমি ওভারঅল এই পেজ থেকে কি মনে রাখবা বলো? এই পেজ থেকে তুমি মনে রাখবা সফট গ্লাস মানে হচ্ছে সোডা রিলেটেড জিনিসপত্র। সফট গ্লাস মানে কি? সোডা রিলেটেড জিনিসপত্র। হার্ড গ্লাস মানে পটাশ গ্লাস, বিকার, বুরেট, পিপেট। তারপরে তোমার চোখকে বাঁচায় কি? অপটিক্যাল গ্লাস মানে লেড গ্লাস, মানে ফ্লিন্ট কাচ, যেভাবে বলো। আর ইউভি থেকে বাঁচায় কি? ক্রুক্স গ্লাস বা সেরিয়াম, ক্রুক্স গ্লাস বা সেরিয়াম। ওকে, একটু তুমি মনে রাখবা। এখানে আরো কিছু সুন্দর করে জিনিস দেওয়া আছে। এই যে দেখো, এখানে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস দেওয়া আছে। দেখো, এই যে হার্ড গ্লাস আমরা একটু আগে পড়ছিলাম, ল্যাবে ব্যবহার করা হয় শক্ত কাচ। ফ্লিন্ট গ্লাস আমরা বলছিলাম চশমার কাচ, বৈদ্যুতিক বাল্ব। দেখছো? হইছে? হইছে। তারপরে সফট গ্লাস, তাপ অল্প তাপমাত্রায় গলে যায়। সফট গ্লাস মানে কি? সফট মনের মানুষ সহজে গলে যায়। এই যে এভাবে তুমি মনে রাখতে পারো, সফট মনের মানুষ সহজে গলে যায় মানে কি? তাপমাত্রা এখানে অল্প লাগে। ওকে। তারপরে হার্ড গ্লাস মানে কি? গলবে না, তাপমাত্রা বেশি লাগবে। ক্রুক্স গ্লাস, দেখো ক্রুক্স গ্লাস মানে কি? এই দেখো, এই দেখো, এই দেখো, ইউভি রশ্মি প্রতিরোধ করে, বুক সেরা। হ্যাঁ, যাই হোক, তার মানে এখানে বুক না, এখানে আসলে ক্রুক হবে। যাই হোক, এটা আর কি মনে রাখার জন্য লেখা, তাহলে ইউভি। আচ্ছা, তারপরে এখানে ওপাল গ্লাস। ওপাল গ্লাস কি? ওপাল গ্লাস মানে বাতির শেড তৈরি করে। এইটা ইম্পর্টেন্ট। এই যে দেখো, বাতির শেড তৈরি করে কে? ওপাল গ্লাস। বাতির শেড তৈরি করে কে? ওপার গ্লাস। হ্যাঁ, এখানে একটা ছোট্ট নোট দেওয়া আছে, এখানে আমি একটু লিখে দিই। হ্যাঁ, এগুলো একটু লিখে দিই, তাহলে এটা মনে রাখতে হবে না। যেমন এখানে কি আছে? ফাইবার গ্লাস। এখানে কি আছে? ফাইবার গ্লাস। ঝালর ও পশমি প্রস্তুতি। ওকে, ফাইবার গ্লাস। হ্যাঁ, প্লাটিনাম নল, প্লাটিনাম নল থাকে। ফাইবার গ্লাস, একটু লেখো ফাইবার গ্লাস। 6 নাম্বার, ফাইবার গ্লাস। ফাইবার, ফাইবারের, ফাইবার রিলেটেড কার সাথে? ফাইবার রিলেটেড হচ্ছে প্লাটিনাম নলের সাথে। প্লাটিনাম নল, প্লাটিনাম নল এই টপিকটা কিসের? ফাইবার গ্লাসের। তারপরে তোমার এখানে কি দেওয়া আছে? গলিত কাচ মানে কি জানি একটা দেওয়া আছে। যাই হোক, ঝালর ও পশমি বস্তু প্রস্তুতি। ঝালর ও পশমি বস্তু, বস্ত্র, সরি, হ্যাঁ বস্ত্র। তারপরে 7 নাম্বার, এখানে কি দেওয়া আছে দেখো? লেমিনেটেড সেফটি গ্লাস। লেমিনেটেড সেফটি গ্লাস, লেমিনেটেড সেফটি গ্লাস। এখানে কি থাকে? বিউটাইরেল ইথিলিন ভিনাইল প্লাস্টিক দরকার নাই। মোটর গাড়ির জানালার কাজ। তাহলে জানালার কাজ, গাড়ির জানালার কাজ কি? লেমিনেটেড সেফটি গ্লাস। লেমিনেটেড সেফটি গ্লাস দরকার নাই, দরকার নাই। তুমি বুঝতে পারতেছো এখান থেকে প্রশ্ন আসবে না, এখান থেকে প্রশ্ন আসবে না। মোটর জ্বালানির, মোটর গাড়ির কি বলতো? জানালা। তারপরে এখানে কি আছে? কালার্ড গ্লাস মানে রঙিন গ্লাস। রঙিন গ্লাস দরকার নাই। রঙিন গ্লাসে কি থাকতে পারে দেখো তো? এই যে ফেরাস অক্সাইড থাকতে পারে, ফেরিক অক্সাইড থাকতে পারে, তোমার দেখার দরকার নেই, আমি যেমনি পড়াচ্ছি পড়ো। তারপরে এই যে তোমার কপার থাকতে পারে, ক্রোমিয়াম থাকতে পারে, নিকেল থাকতে পারে, মানে রঙিন গ্লাসে অনেক কিছু থাকে। নকশা গ্লাস, হ্যাঁ, কাজ বা খোদাই করতে ব্যবহার করা হয় কি? ইচিং অফ গ্লাস বা নকশা কাজ করতে কি এইচএফ লাগে, একটু আগে পড়াইছি। তার মানে তোমার আসলে এখানে নতুন কিছু নাই। ওকে, তোমাকে অল্প কিছু জানতে হবে। তাহলে আসো আমরা একটু রিভিশন দেই। আমাদের যদি বলা হয় বিকার, বুরেট, এগুলো তৈরি করা হয় কি দিয়ে? পটাশ গ্লাস দিয়ে। চশমা তৈরি করা হয় কি দিয়ে? লেড গ্লাস বা ফ্লিন্ট কাচ দিয়ে, গ্লাস দিয়ে। তারপরে তোমাকে যদি বলা হয় ইউভি থেকে প্রোটেকশন দেয়, তোমাকে কে প্রোটেকশন দেয়? ক্রুক্স গ্লাস বা সেরিয়াম গ্লাস। ওকে, তারপরে আর কি আছে বলো? ইচিং অফ গ্লাস মানে কি? এইচএফ, মানে খোদাই করতে কি ব্যবহার করা হয়? এইচএফ ব্যবহার করা হয়। তারপরে তোমার ওপাল গ্লাস কি? বাতির শেড তৈরি করে। ওপাল গ্লাস বাটির শেড তৈরি করে। ঝালর বা রেশমি বস্তুতন্ত্র কি? তোমার ফাইবার। ফাইবার মানে কি? তন্তু না। ফাইবার মানে কি? তন্তু না। এভাবে চিন্তা করো। এই যে ঝালর বা পশমি বস্ত্র, এই যে বস্ত্র মানে কি? সুতা, তন্তু। তার মানে কি? এখানে ফাইবার ব্যবহার করা হয়, ফাইবার গ্লাস ব্যবহার করা হয়। তারপরে লেমিনেটেড সেফটি গ্লাস, সেফটি কথাটা শুনলেই তো মনে হবে যে বুলেট প্রুফ গ্লাস। ওকে, তার মানে কি? তুমি রিলেট করে পড়লে এই জায়গাগুলো সহজ। তুমি সংকেতের দিকে যাও না। সংকেত তুমি মুখস্থ করতে চাইলে বড় একটা ভুল করবা। তুমি আমার কথাটা রাখো। সংকেত লিখতে চাইলে তুমি ভুল করবা। এখন মনে করো আমি তোমাকে প্রশ্ন দিলাম যে নিচের কোনটি, নিচের কোনটি ইউভি রশ্মি থেকে বাঁচায়? 4টা সংকেত দিয়ে দিলাম গ্লাসের, তুমি দেখবা কি কোনটার ভিতরে সেরিয়াম আছে। তুমি কিন্তু একটু পড়ছো ক্রুক্স গ্লাস বা সেরিয়াম, রাইট? তাহলে তুমি দেখবা কোনটার ভিতরে সেরিয়াম আছে, আল্লাহর নামে দাগাই দিবা। তোমার যদি বলি চোখ বা তোমার হচ্ছে তোমার, 1 মিনিট, কি সবার জন্য না, এটা কি অল এক্সাম? এটা এসি এসিএস এর অল এক্সাম আরে থামেন, সবাই এই পেয়ে দিতেছে, সবারটাই গেছে।
পাবলিক। এটা তো প্রাইভেট গ্রুপ, এটা তো কারো পাওয়া মানে এক মিনিট, এক সেকেন্ড। এটা কেন না, আমাদের তো ব্যাচ আলাদা। এক সেকেন্ড, এক সেকেন্ড, হ্যাঁ। এইখানে এত মানুষ আসলো কই থেকে? অটো অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, বুঝতে পারছি, এটা অটো অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সমস্যা নেই, আমি পোস্ট ডিলিট করে দিচ্ছি। এটা আমারই নোটিফিকেশন আছে। আচ্ছা, মানে এখানে মনে হয় কোনো কিছুতে একটা চাপ লাগছে। আচ্ছা আচ্ছা, এখানে কোনো একটা সমস্যা হয়েছে, আমি দেখতেছি। সমস্যা নেই, আমি ইয়ে করে দিছি। হুম, সব ডিলিট। এবার যা মন চাই হোক, সমস্যা নেই। এখানে মনে হয় কোনো একটা জায়গায় চাপ লাগছে হয়তো। হ্যাঁ, সব 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 ওইটা নিয়ে টেনশন করার কিছু না। ওকে, যাই হোক। তো আমাকে একটু বলো তো ভাইয়া, 9 ডান, একটু বলো কষ্ট করে, তাড়াতাড়ি বলো। আরে না, মনে হয় ওই এক্সামের লিঙ্ক গুলা কোনো একটা গ্রুপে স্টোর করে রাখার কথা। সো মনে হয় হচ্ছে গিয়ে আমার অ্যাডমিন কোন একটা ভুল করছে। তো হচ্ছে গিয়ে ও এই গ্রুপের নাম দিছে হচ্ছে এসিএ অল এক্সাম, মানে এনাম কেমিস্ট্রি একাডেমি অল এক্সাম। তো ওইটাতে না মানুষ হুট করে ঢুকে যাচ্ছে। ও আসলে প্রাইভেট করতে পারে না এই গ্রুপটাকে। হ্যাঁ, তো মানুষ ভাববে কি আমি এক্সামের জন্য টাকা নিচ্ছি আবার এক্সাম ফ্রিও করে দিচ্ছি। তো এই জন্য ওইটা পজ করে দিলাম, যেহেতু হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেল এটা। চশমাতে ফ্লিন্ট হবে নাকি ক্রুক্স হবে, দুইটাই চশমা এক্সাম্পলে আছে, কোনো সমস্যা নাই। তুমি হচ্ছে গিয়ে ফ্লিন্ট দিবা, তুমি ফ্লিন্ট দিবা, এগুলো আসে না, এগুলো এত আসে না। ওকে, ডান। আচ্ছা, এবার দেখো, এই জায়গাতে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, একটু পড়তে হবে, শেষ হয় নাই। দেখো, অ্যানিলিং কাজ শিল্পের গুরুত্বপূর্ণ ধাপ। তোমারে বলবে অ্যানিলিং কোন শিল্পের সাথে জড়িত। অ্যানিলিং, অ্যানিলিং কোন শিল্পের সাথে জড়িত, কাজ 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 কাজ। একটু পরে আমরা বিস্কুট ফায়ারিং টায়ারিং দেখবো। তো টার্ম, টার্ম ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, টার্ম ইম্পর্টেন্ট। ওকে, অ্যানিলিং কাজ শিল্পের গুরুত্বপূর্ণ ধাপ, অ্যানিলিং কাজ শিল্পের গুরুত্বপূর্ণ ধাপ ধাপ। ঠিক আছে, ওকে। তারপরে আর কিছু দরকার নেই, ওপাল গ্লাস একটু আগে তুমি দিছো। কাঁচ উৎপাদনের মূলনীতি দরকার নাই। ওকে, কাঁচে ব্যবহৃত কাঁচামাল আমরা অলরেডি বুঝে গেছি, সিলিকা, চুনাপাথর, সোডা অ্যাশ। সিলিকা, চুনাপাথর, সোডা অ্যাশ। ওকে, ফাইন। আর কোনো কিছুর দরকার নাই। ওকে, শেষ। এবার দেখো, এই যে এই জায়গাতে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন ফেলসপার। ফেলসপার কি, বিগালোক, ফেলসপার বিগালোক। ফেলসপার ইম্পর্টেন্ট, বিগালোক হিসেবে কি ব্যবহার করা হয়, ফেলসপার। ফেলসপার 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 ফেলসপার। তারপর দেখো, এই যে পাইরেক্স গ্লাসের সংকেত ইম্পর্টেন্ট, সোডা গ্লাসের সংকেত ইম্পর্টেন্ট, তোমার জন্য লাগবে না, মেডিকেলে আসবে না। ডিও রিটেনের জন্য ইম্পর্টেন্ট, তাই আমি লিখে রাখছি। দেখো, রুয়েটে আসছিল, রুয়েটে আসছিল। ঠিক আছে, তাহলে সোডা গ্লাসের সংকেত ইম্পর্টেন্ট, পাইরেক্স গ্লাসের সংকেত ইম্পর্টেন্ট। রিটেনের জন্য তোমার লাগবে না। ফেলসপারটা সবার লাগবে, ফেলসপার সবার লাগবে, ফেলসপার সবার লাগবে। অনেকগুলো স্টার দাও, অনেকগুলো স্টার দাও। কেউলিন সবার লাগবে, কেউলিন সবার লাগবে, কেউলিন সবার লাগবে, স্টার দাও। কেউলিন সবার লাগবে, কেউলিন সবার লাগবে। তাপ কি, তাপ হচ্ছে কাজ কুপরিবাহী, তাপ হচ্ছে কাজ কুপরিবাহী। ওকে, পয়েজের এটা, এগুলো ইম্পর্টেন্ট না। তাহলে কেউলিন আর ফেলসপার সবার জন্য লাগবে। এই যে দেখো, অর্ধস্বচ্ছ সাদা কাঁচ মানে ওপাল গ্লাস, অর্ধস্বচ্ছ সাদা কাঁচ মানে কি, ওপাল গ্লাস। তো ওপালের সংকেত লাগবে, লাগবে না। পাইরেক্সের তোমার লাগবে, লাগবে না। সোডার লাগবে, লাগবে না। তার মানে এগুলো তোমার সংকেত লাগবে না। বাট তোমাকে কিন্তু আইডিয়া আইডিয়া দেওয়া হয়েছে, দেখো তোমাকে আইডিয়া দেওয়া হয়েছে, দেখো তোমাকে আইডিয়া দেওয়া হয়েছে। এই দেখো, পাইরেক্স গ্লাস, পাইরেক্স গ্লাস মানে কি, জেনা বা বোরোসিলিকেট। তার মানে কি, দেখো এখানে এই যে দেখো, এই যে দেখো B2O3, বরিক অক্সাইড থাকবে। তারপর ওপাল বা অর্ধস্বচ্ছ সাদা কাঁচ, এখানে কি থাকবে, এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড থাকবে। এগুলা ট্রিক্স, এগুলা এমসিকিউ পারার জন্য তুমি দেখতে পারো, প্রেসার দিবা না মাথায়।
তারপরে এই যে ক্রুক্স মানে এই যে দেখো সেরিয়াম থাকবে, লেড মানে কি এই যে লেড থাকবে, তারপরে হার্ড গ্লাস মানে পটাশ থাকবে, সোডা গ্লাস মানে কি এই দেখো সোডিয়াম থাকবে। এটা কমন সেন্স, এটা কি কমন সেন্স। ওকে, তার মানে তুমি যাতে কখনো অপশন দেখে না ঘাবড়ায় যাও। কেউলিনের সংকেতটা সবার জন্য লাগবে, ফেলসপারের সংকেতটা সবার জন্য লাগবে, বারবার করে বলতেছি এই দুইটা সংকেত ইম্পর্টেন্ট। আর এই দুইটা সংকেত, এগুলার সংকেত মুখস্থ করবা না, এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারবা। এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারবা, আমি তোমাকে শিখাই দিছি যে পাইরেক্সের ভিতরে কি থাকবে বলো তো। পাইরেক্সের ভিতরে কি থাকবে? B2O3 থাকবে। কি থাকবে? B2O3 থাকবে। অর্ধস্বচ্ছ সাদা কাঁচ, এটা ওপাল, এটা ওপাল গ্লাস, এটা ওপাল গ্লাস। হ্যাঁ, ওপাল গ্লাসের ভিতরে কি থাকবে? এই যে ক্যালসিয়াম ফ্লোরাইড থাকবে। সোডা গ্লাসের ভিতরে কি থাকবে? সোডিয়ামের অক্সাইড থাকবে। এগুলা কি তুমি শর্টকাট। পটাশ গ্লাসের ভিতরে কি থাকবে? K2O থাকবে, শক্ত পটাশ গ্লাসের ভিতরে K2O থাকবে। এগুলো হচ্ছে শর্টকাট। আর ফেলসপার আর কেউলিনের সংকেত তোমার জানতে হবে, আর কোনো কিছু তোমার জানার দরকার নেই। বলো ভাইয়া, গ্লাস ডান, বলো বলো, গ্লাস ডান। এখন কি আর কোনো সমস্যা আছে গ্লাস নিয়ে? বলো। ডান, ডান, ভেরি গুড। আচ্ছা, সিরামিক, এই যে এবার হচ্ছে সিরামিক, সিরামিক, সিরামিক ভাই, সিরামিক, সিরামিক, সিরামিক। সিরামিক সম্পর্কে সব জানতে হয় না? দেখো, চাইনাক্লের সংকেত মাস্ট, মানে মাস্ট, মানে তুমি মইরা যাও বাচ্চা থাকো, চাইনাক্লের সংকেত লাগবে। এটাকে কি বলা হয়? কেওলিন বলা হয়, কেওলিনাইট বলা হয়, চীনামাটি বলা হয়। চীনামাটি, কেওলিনাইট, কেওলিন একই কথা। এই যে একটু আগে চাইনাক্লে পাইছো, Al2O3, 2 সিলিকন অক্সাইড, 2 পানি। এইটা ভাইয়া ফরজে আইন। এটা কি? ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। ঠিক আছে, ওকে। সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড কি? সিলিকা মানে কোয়ার্টজ, বালি, এগুলো। সিলিকন তাপ সহনশীলতা, যান্ত্রিক শক্তি বৃদ্ধি করার জন্য। সিরামিকের, তার মানে সিরামিকের ভিতরে কি কি থাকে? চাইনা ক্লে থাকে, সিলিকা থাকে। দেখো, তোমাকে যদি বলা হয় ভাইয়া কাচের ভিতরে কি কি থাকে বুঝো, তোমাকে কেউ একজন বলল ভাইয়া কাচের ভিতরে কি কি থাকে বুঝো, কাচের ভিতরে কি কি থাকে বুঝো, কাচের ভিতরে কি কি থাকে? সোডিয়াম, ক্যালসিয়াম, ডিসিলিকেট, এরকম তুমি পড়ছো না? একটু আইডিয়া আছে? ওকে, সোডিয়াম, ক্যালসিয়াম, ডিসিলিকেট মানে সোডিয়াম, এখানে সোডিয়ামের অক্সাইড থাকবে, তারপরে ক্যালসিয়ামের অক্সাইড থাকবে। সোডিয়াম অক্সাইড আসবে ফ্রম সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড আসবে ফ্রম ক্যালসিয়াম কার্বনেট, আর সিলিকা। ওকে, আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় ভাই সিরামিক, সিরামিক কি? সিরামিকের ভিতরে কি থাকবে? চায়না ক্লে। সিরামিকের ভিতরে কি থাকবে? চায়না ক্লে, আর সিলিকা। চায়না ক্লে, সিলিকা, চায়না ক্লে, সিলিকা। ওকে, চায়না ক্লের সংকেত ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। ওকে, এবার দেখো এই যে ফেলসপার, ফেলসপার মানে বিগালোক, একটু আগে পড়ানো হয়েছে। হ্যাঁ, ফেলসপার তিন রকমের আছে, পটাশ ফেলসপার আছে, সোডা ফেলসপার আছে, লাইম ফেলসপার আছে। বিগালোক মানে কি? গলন তাপমাত্রা কমানোর জন্য যাকে ব্যবহার করা হয়, গলন তাপমাত্রা কমানোর জন্য, গলন তাপমাত্রা কমানোর জন্য, তাপমাত্রা কমানোর জন্য, গরম তাপমাত্রা কমানোর জন্য। এটা হচ্ছে বিগালোক। ওকে, আচ্ছা, দেখো সব সেম। একটু আগে তুমি বিগালোকের সংকেত পড়ছো না? এই যে বিগালোক, এই দেখো তো, এটা কি? এই যে একটু আগে খেয়াল ছিল তোমার, অ্যালুমিনিয়ামের অক্সাইড আর 6টা সিলিকন অক্সাইড, এখানে কিন্তু M2O ছিল। এম কি? এম হচ্ছে মৃৎকার ধাতু। এম হচ্ছে মৃৎকার ধাতু, মানে কি? তুমি এম এর জায়গায় কি বসাও? আমি যদি এম এর জায়গায় সোডিয়াম অক্সাইড বসাই, তাহলে এটা কি হবে? সোডা ফেলসপার। আমি যদি এখানে পটাশিয়াম অক্সাইড বসাই, এটা কি হবে? পটাশ ফেলসপার। আমি যদি ক্যালসিয়াম অক্সাইড বসাই, এটা কি হবে? লাইম ফেলসপার। ওকে, তার মানে দেখো এই যে সব সেম, সব সেম, সব সেম। দেখো এই যে Al2O3, 6 সিলিকন অক্সাইড, Al2O3, 6 সিলিকন অক্সাইড, Al2O3, 6 সিলিকন অক্সাইড, সেম না? সেম। তার মানে এই জায়গায় কি? এই জায়গায় হচ্ছে পটাশ ফেলসপার, সোডা ফেলসপার, আর লাইম ফেলসপার। এগুলো মুখস্থ করার কিছু নেই, এগুলো অটোমেটিক পারবা। ওকে, আচ্ছা, মোলাইটের সংকেত ফরজ,
মোলাইটের সংকেত ফরজ, ক্রিস্টোবেলাইটের সংকেত লাগবে না, মোলাইটের সংকেত ফরজ, মোলাইটের সংকেত ফরজ। এটা আসছে, জগন্নাথে আসছিল মনে হয় একবার। সিরামিক তাপ কুপরিবাহী, শিল্পক্ষেত্রে কার্পেল একই বিদ্যুৎ ইনসুলেটর রূপে হিসাব ব্যবহার করা হয়। বিদ্যুৎ ইনসুলেটর তুমি খেয়াল করছো হয়তো, ওই যে তারেরই মাথাগুলোতে প্লাগের ইয়াগুলোতে সিরামিক থাকে মাঝে মাঝে। তো এখানে কি তোমার বিদ্যুৎ ইনসুলেটর রূপে ব্যবহার করা হয়। ওকে, উৎপাদন দরকার নাই, ইম্পর্টেন্ট জায়গাটা বুঝো, টার্ম গুলা ইম্পর্টেন্ট। তোমাকে বলবে স্লিপ, ফিল্টার কেক, শেফিং, ড্রাইং, বিস্কুট ফায়ারিং, গ্লেজিং, প্রেসিং, ক্লাস্টিং, গ্লেজিং। এটা এটা এক জায়গাতে আসছে, এটা এক জায়গাতে আসছে, আমি দুই জায়গার ইনফরমেশন একসাথে করছি। তোমাকে বলবে বিস্কুট ফায়ারিং কোন শিল্পের সাথে জড়িত। বিস্কুট ফায়ারিংটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এই যে বিস্কুট ফায়ারিংটা খুব ইম্পর্টেন্ট। তাহলে বিস্কুট ফায়ারিং কোন শিল্পের সাথে সম্পৃক্ত? সিরামিক শিল্পের সাথে। বিস্কুট ফায়ারিং কোন শিল্পের সাথে সম্পৃক্ত? সিরামিক শিল্পের সাথে। বিস্কুট ফায়ারিং সিরামিক শিল্পের সাথে সম্পৃক্ত। স্লিপ, ফিল্টার কেক, শেফিং, ড্রাইং, বিস্কুট ফায়ারিং, গ্লেজিং। এই যে গ্লেজিং, ক্লাস্টিং, প্রেসিং, এগুলো কোন শিল্পের সাথে জড়িত? সিরামিকের সাথে। এটা একবার রিডিং পড়বা, ভুলে যাবা, মনে রাখার দরকার নেই, এগুলো আসবে না, এগুলো আসবে না। এগুলো আগে ভার্সিটি গুলাতে দিত কঠিন প্রশ্ন করার জন্য, বাট এখন আর আসে না। তাহলে তুমি মনে রাখবা এই যে প্রসেস গুলা, স্লিপ, বিস্কুট ফায়ারিং, গ্লেজিং, প্রেসিং, ক্লাস্টিং, এগুলো কোন শিল্পের সাথে জড়িত? এগুলো জড়িত সিরামিক শিল্পের সাথে। সিরামিক শেষ, সিরামিক শেষ। তারপরে দেখো, এই যে একটু আগে তুমি পড়ছো, একটু আগে তুমি পড়ছো, এটা মনে হয় সিরামিককে, সিরামিককে কাজ সদৃশ করার জন্য কতটুক টেম্পারেচার দেওয়া হয়? এটুক। সিরামিককে কাজ সদৃশ করার জন্য এটুক, ওকে, এটুক টেম্পারেচার দেওয়া হয়। এগুলা মনে রাখার কোনো দরকার নাই, এগুলা কোনো দরকার নাই মনে রাখার, যা মন চায় আছে। তাপ সহ উপাদান, এটা ইম্পর্টেন্ট। জিঙ্ক, সিরামিকের ক্ষেত্রে তাপ সহ্য করার উপাদান কি? জিঙ্ক অক্সাইড। জাস্ট এতটুকু মনে রাখবা, আর এটা মনে রাখবা, আর কোনো কিছু মনে রাখার দরকার নাই। বলো ভাইয়া, 10 ডান, বলো 10 ডান। তাহলে সিরামিকের ভিতরে কি আছে? চাইনা ক্লে, সিলিকা, চাইনা কে, সিলিকা, মুলাইট। চাইনা ক্লে সংকেত জানতে হবে, ফেলসপারের সংকেত জানতে হবে, সিলিকা আমরা জানি, মুলাইটের সংকেত আমরা জানবো। আর হচ্ছে গিয়ে কি, ওই যে বিস্কুট ফায়ারিং, গ্লেজিং। বিস্কুট ফায়ারিংটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর বেশি আসে। বিস্কুট ফায়ারিং, গ্লেজিং, প্রেসিং, এগুলা কোন শিল্পের সাথে জড়িত? সিরামিক শিল্পের সাথে। আর তাপ সহ্য করার উপাদান কি? জিঙ্ক অক্সাইড। কাচ সদৃশ বা সিরামিককে কাচের মতো বানাইতে গেলে 1300 থেকে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দিতে হয়। শেষ, আর কোনো কিছু দরকার নাই। ওকে, ডান, ডান, এই তো হয়ে গেছে। ওকে, কোশ্চেন সলভ করান ভাইয়া। থাম। আচ্ছা, এখানে বেশ কিছু সংকেত আছে। সোডা কার্বনেট, সোডিয়াম কার্বনেট, সল্ট কেক অ্যাশ। এই যে দেখো, সোডিয়াম সালফেটকে বলা হয় সল্ট কেক অ্যাশ। বোরাক্স, Na2B4O7, তোমাকে আগের দিন পড়ানো হয়েছে। বোরাক্স, বোরাক্স কই পড়াইছিলাম বলো তো, মনে আছে? ওই যে ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, ওইখানে ছিল না? এই যে এই সেরেটটাতে বোরাক্স ছিল, বোরাক্স ছিল। Na2B4O7, 10টা পানি। Na2B4O7, 10টা পানি। Na2B4O7, 10টা পানি। পটাশ, পটাশ মানে পটাশিয়াম কার্বনেট। এই যে দেখো, চীনামাটি, চীনামাটির সংকেত অলরেডি হয়েছে। ক্রায়োলাইট, ক্রায়োলাইট আমরা জানি Na3AlF6। ক্রায়োলাইট মানে কি মনে আছে? ছোটবেলায় পড়ছিলাম। Na3AlF6, 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 Na3AlF6। ওকে, এরপর ডলোমাইট, ডলোমাইটের সংকেত জানো। মুলাইট, ক্রিস্টোবেলাইট, ট্যাল্ক, ট্যাল্ক, এগুলোর সংকেত আমরা সব পড়ে ফেলছি। এটা একটা ছোট্ট নোট ছিল, আর কিছু না। এবার আসো, পাল্প পেপার, পাল্প পেপার, পাল্প পেপার, পাল্প পেপার। এবার দেখো,
পাল্প পেপার, পেপার মানে কি? পেপার মানে হচ্ছে সেলুলোজ, সেলুলোজ রাইট। পেপার মানে কি হবে? সেলুলোজ। সেলুলোজ কি? ওই যে বিটা ডি গ্লুকোজ, তোমার মনে আছে? আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ, মনে করে দেখো তো, এই যে দেখো তো, তোমার কি এটা কি মনে পড়ে কিনা? এই যে গ্লাইকোসাইডিক বন্ধন, হ্যাঁ গ্লাইকোসাইডিক বন্ধন, ওকে গ্লাইকোসাইডিক বন্ধন, হ্যাঁ বিটা ডি গ্লুকোজ। এখানে কি সেলুলোজ আর স্টার্চ তোমরা পড়ছিলা, ওই যে পলিস্যাকারাইড। তাহলে এটা কি? এটা একটা পলিস্যাকারাইড। এটা কি? এটা একটা পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড। ওকে, তাহলে বিটা ডি গ্লুকোজের সরল শিকল প্রাকৃতিক পলিমার। লিগনিন উদ্ভিদ দেহের মূল কাঠামো ৪৫ থেকে ৪৫%। এখানে কি কি থাকে? হাইড্রোজেন বন্ড থাকবে, এখানে তোমার কি বলে এটাকে, ডাইসালফাইড বন্ড থাকবে, সালফার সালফার বন্ড থাকে, ত্রিমাত্রিক পলিমার। এটা কি? ত্রিমাত্রিক পলিমার। তাহলে পাল্প পেপার, পাল্প পেপারের ভিতরে কি আছে? সেলুলোজ আছে, লিগনিন আছে। হেমিসেলুলোজ কয় থাকে, কয় পার্সেন্ট থাকে? ৩৫ থেকে ৩০%, ৩০ থেকে ৩৫% বা ৩৫ থেকে ৩০ থেকে ৩৫% হবে আর কি। সিটিএমপি, কেমিক্যাল থার্মো মেকানিক্যাল পাল্প, কেমিক্যাল থার্মো মেকানিক্যাল পাল্প, কেমিক্যাল থার্মো মেকানিক্যাল পাল্প। জাস্ট যেগুলো লাগবে সেগুলো একটু পড়বা, যেগুলো লাগবে সেগুলো পড়বা, ওকে, যেগুলো লাগবে সেগুলো পড়বা। তারপরে ৩ ধরনের রাসায়নিক পদ্ধতি: সালফার ক্রাফট, সালফাইট, সোডা পাল্প, সালফেট ক্রাফট, সালফাইট, সোডা পাল্প, সালফেট ক্রাফট, সালফাইট, সোডা পাল্প, সালফেট ক্রাফট, সালফাইট, সোডা পাল্প। ওকে, আচ্ছা, এবার কানলি পেপার মিলে সালফেট ক্রাফট পদ্ধতি ব্যবহার করা হয়। জাস্ট যতটুকু লাগবে ততটুকু, যতটুকু লাগবে ততটুকু, সব পড়ার দরকার নাই। কানলি পেপার মিলে সালফেট ক্রাফট পদ্ধতি ব্যবহার করা হয়। তাহলে সালফেট ক্রাফট, সালফাইট, সোডা পাল্প, ৩ ধরনের রাসায়নিক পদ্ধতি আছে পাল্প পেপার তৈরিতে। এই যে এই তিনটা, সালফেট ক্রাফট, সালফাইট, সোডা পাল্প। ঠিক আছে, ওকে। এরপর পাল্প উৎপাদনের মূলনীতি, এইটা ইম্পর্টেন্ট ভাইয়া, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। সেলুলোজ তো থাকবেই, সেলুলোজের সাথে কি থাকতে পারে? লিগনিন থাকতে পারে, হেমি সেলুলোজ থাকতে পারে, লিগনিন থাকতে পারে, হেমি সেলুলোজ থাকতে পারে। ওইগুলো ভুলে যাও, ভুলে যাও, ইম্পর্টেন্ট না। কুকিং লিকার, এই যে ভাইয়া কুকিং লিকার, তোমাকে বলবে কুকিং লিকার কোন শিল্পের সাথে সম্পৃক্ত? পাল্প পেপার। কুকিং লিকার পুরাটা ইম্পর্টেন্ট, কুকিং লিকার পুরাটা ইম্পর্টেন্ট, কুকিং লিকার নোট করো, কুকিং লিকার নোট করো। তারপরে ব্লিচিং এজেন্ট হিসেবে কি থাকে? ক্লোরিনের অক্সাইড। এই দেখো এটা কি তোমার ব্লিচিং এজেন্ট, হ্যাঁ। তারপরে পার অক্সাইড, এগুলো কি ব্লিচিং এজেন্ট হিসেবে থাকে। এগুলা অ্যান্সার করা যায়, বাট তোমার এই তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, বাদামি লিকার কি? বাদামি লিকার, ব্ল্যাক লিকার কি? কুকিং শেষে বাদামি বর্ণের পরিশ্রুতকে ব্ল্যাক লিকার বলে। এতে সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম সালফাইড থাকে, সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম সালফাইড থাকে, সোডিয়াম কার্বনেট ও সোডিয়াম সালফাইড থাকে। এই যে দেখো, মনোযোগ দিয়ে খেয়াল করো। কাগজ শিল্পে দ্রাবক হিসেবে কাকে ব্যবহার করা হয়? সোডিয়াম সালফাইডকে ব্যবহার করা হয়। কাকে ব্যবহার করা হয়? সোডিয়াম সালফাইডকে ব্যবহার করা হয়। আচ্ছা, পাল্প থেকে কাগজ তৈরি করার টাইমে ৩টা ওয়ার্ড জানতে হবে: বিটিং, রিফাইনিং, শীট তৈরি। বিটিং, জাস্ট টার্ম গুলো জানতে হবে, তুমি বুঝতেছো না, জাস্ট টার্ম গুলো জানতে হবে, ওকে, জাস্ট টার্ম গুলো জানতে হবে। তাহলে বিটিং বা হচ্ছে গিয়ে রিফাইনিং, শীট তৈরি, বিটিং, রিফাইনিং, শীট তৈরি। আচ্ছা, এই যে পাল্প থেকে কাগজ তৈরির সময় ফিলার হিসেবে ট্যাল্ককে ব্যবহার করা হয়, ফিলার হিসেবে ট্যাল্ককে ব্যবহার করা হয়, ফিলার হিসেবে ট্যাল্ককে ব্যবহার করা হয়, ফিলার হিসেবে ট্যাল্ককে ব্যবহার করা হয়। অটোমেটিক অ্যান্সার করতে পারবা তুমি এই চ্যাপ্টার থেকে, তোমার কোনো কাজ নেই, অটো অ্যান্সার করতে পারবে এখান থেকে। ফিলার হিসেবে টেলকে ব্যবহার করা হয়। সাইনিং এজেন্ট হিসেবে রেজিন ও ফিটকিরি থাকে। এগুলা ভার্সিটির প্রশ্ন, এগুলা কিন্তু ভার্সিটিতে আসছে, আগে চট্টগ্রাম ভার্সিটিতে এরকম প্রশ্ন দিত, রাজশাহীতে দিত, সব ইনফরমেশন এখানে একসাথে করা আছে। তাহলে পাল্প থেকে কাগজ তৈরি করা হয়, বিটিং, রিফাইনিং, শীট তৈরি। ফিলার হিসেবে কে থাকে? ট্যাল্ক থাকে। ফিলার হিসেবে কে থাকে? ট্যাল্ক থাকে। আমরা কর্মমুখী রসায়নে পড়ছিলাম, রাইট? ট্যালকম পাউডারের ট্যাল্ক, বেবি পাউডারের ট্যাল্ক পড়ছিলাম। তাহলে ফিলার হিসেবে কে থাকে? ট্যাল্ক থাকে। বিটিং, সাইনিং এজেন্ট হিসেবে কি থাকে? রেজিন ও ফিটকিরি থাকে। সাইনিং এজেন্ট হিসেবে কি থাকে? রেজিন ও ফিটকিরি থাকে। সাইনিং এজেন্ট হিসেবে কি থাকে? রেজিন ও ফিটকিরি থাকে। রেজিন ও ফিটকিরি থাকে। সাইনিং এজেন্ট হিসেবে রেজিন ও ফিটকিরি থাকে। ওকে, তারপর এবার দেখো, কাঠ থেকে কাগজ প্রস্তুতিতে কুকিং এজেন্ট হিসেবে কে থাকে? সোডিয়াম সালফাইড। আরো ইনফরমেশন দরকার নাই। এই দেখো, বিটিং, রিফাইনিং, শীট। ডাইজেস্টারে সাদা লিকারে কি থাকে? জাস্ট একবার দেখে রাখো, এগুলো তোমার কমন পড়বে। কাগজ একবার রিসাইকেল যোগ্য। সোডিয়াম, সোডিয়াম Na2O3, Na2O3, এটা মনে হয় একটু ভুল আছে সংকেত, সালফিউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ করা লাগবে না। ডি ইঙ্কিং পদ্ধতিতে পলিপি পেপার বা কালি বিমোচন
কালি বিমুক্ত করা হয়, NaOH ইউজ করা হয়, দরকার নাই। ডি ইঙ্কিং পদ্ধতিতে, ডি ইঙ্কিং পদ্ধতি মানে কালি মোচন পদ্ধতি, কালি মোচন পদ্ধতিতে কি ব্যবহার করা হয়? NaOH ইউজ করা হয়, NaOH ইউজ করা হয়। সালফাইড পদ্ধতিতে কুকিং লিকারের মূল উপাদান কি? এই যে এটা সালফাইড পদ্ধতিতে, সালফাইড পদ্ধতিতে কুকিং লিকারের মূল উপাদান কি হবে? এই যে এটা হবে। শেষ। এগুলা থেকে এত বেশি প্রশ্ন আসে না, এগুলা থেকে এত বেশি প্রশ্ন আসে না। জাস্ট ওই যে নর্মাল প্রশ্ন আসবে যে কাগজের ভিতরে কি কি থাকে? সেলুলোজ, হেমোসেলুলোজ, লিগনিন, এগুলো থাকতে পারে। ওকে ফাইন। তারপরে কি থাকবে? কুকিং লিকার থাকবে, কুকিং লিকারটা ইম্পর্টেন্ট। তারপরে ব্লিচিং এজেন্ট থাকবে, এই যে তোমার এই আইডিয়াটা ইম্পর্টেন্ট। তারপরে পাল্প থেকে কাগজ তৈরি টাইমে কি কি থাকে? তোমার রিফাইনিং, বিটিং, শীট তৈরি। ফিলার হিসেবে কি ইউজ করা হয়? ট্যাল্ক ইউজ করা হয়। ফিলার হিসেবে কি ইউজ করা হয়? ট্যাল্ক ইউজ করা হয়। শেষ। মোর দেন এনাফ, এতটুকু জানলে পাল্প পেপার শেষ। মানে এই মাথায় রাখবা, কোনো প্রশ্ন ভিতর থেকে দিবে না, মানে এখানে ভিতরে অনেক ইনফরমেশন আছে না, দিবে না। দিবে সব উপরের প্রশ্নগুলা, বারবার করে বলতেছি, উপরের প্রশ্নগুলা ছাড়া কখনো কোনো প্রশ্ন করা হয় না মেডিকেলে। উপরের প্রশ্নগুলা দিবে, ভিতরের প্রশ্ন দিবে না। তারপরে সিমেন্ট। আমাকে বলো ভাই, পেপার ডান বলো, পেপার ডান বলো, পেপার ডান। ওকে, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি ডান। লিগনিন 20 থেকে 30% হবে। ভাই এই যে এই পোলাটা যে লিগনিন বললো 20 থেকে 30%, তোরা ক্যাডা এটা মুখস্থ রাখতে বলছে? তোরা ক্যাডা এটা মুখস্থ রাখতে বলছে? এটাতে প্রশ্ন আইব জীবনে বেড়া? হাপ, তোর জানতে হইব কি কি আছে। ওকে, জানছি। শেষ। এনাফ। মেডিকেলে কোনো সময় এই ধরনের প্রশ্ন আসে না। আচ্ছা, এবার হচ্ছে সিমেন্ট। সিমেন্ট ইম্পর্টেন্ট, সিমেন্ট খুবই ইম্পর্টেন্ট, খালি ইম্পর্টেন্ট না, এই জায়গাতে আমরা যাব না, এই জায়গাতে এত ইম্পর্টেন্ট কিছু নাই। পোর্টল্যান্ড সিমেন্ট আছে, যা মন চায় আছে। এই যে এই যে এই যে আসো, আসো আসো আসো। তাহলে সিমেন্টের গোড়ায় 4টি মূল উপাদান থাকে। ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, এই দেখো ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ডাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, তারপরে অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট, টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনেট ফেরাইট। পোর্টল্যান্ড সিমেন্টে কয়টা উপাদান থাকে? 4টা উপাদান থাকে। সিমেন্টের জমাট বাঁধা, সিমেন্টে থাকা এই যে এইগুলা, ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, পানির সাথে আদ্র বিশ্লেষণ বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর সূক্ষ্ম ক্যালাস তৈরি করে। ওকে, কি হলো? ওকে, তারপরে সিমেন্টে থাকা এগুলো অলরেডি পড়ছে, এগুলো থেকে প্রশ্ন আসবে না, এগুলো থেকে প্রশ্ন আসবে না। সিমেন্টের সেটিং এ জিপসামের ভূমিকা। সিমেন্টে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে, ওই যে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। ওকে, এবং দ্রুত জমাট বাঁধা অংশ পরে ফেটে যাবে, কিন্তু জিপসাম এর সাথে বিক্রিয়া করে অদ্রবণীয়। দেখো জিপসাম মানে কি? জিপসাম মানে হচ্ছে ক্যালসিয়াম সালফেট আর 2টা পানি। জিপসাম একটু আগে কে জানি কমেন্ট করছিল, হ্যাঁ, এটা হচ্ছে জিপসাম, এটা হচ্ছে জিপসাম। এটা কি? এটা হচ্ছে জিপসাম। জিপসামটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, জিপসাম ইম্পর্টেন্ট। জিপসাম, তাহলে জিপসাম মানে কি? ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। জিপসাম মানে কি? ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। জিপসাম মানে ক্যালসিয়াম সালফেট 2 অণু পানি। তাহলে এই দেখো ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট জিপসামের সাথে বিক্রিয়া করে কিছু না কিছু তৈরি করে, যার জন্য কি করে বলতো? সিমেন্ট দ্রুত জমাট বাঁধতে পারে না আর ফেটে যায় না। তার মানে জমাট বাঁধায় সাহায্য করে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, আর জমাট যাতে বাঁধতে না পারে তাই ইউজ করা হয় জিপসাম। ঠিক আছে, ওকে। তারপরে সিমেন্ট কারখানা হচ্ছে লাফার্জ। ফেরিক অক্সাইড থেকে 2.5% সিলিকন অক্সাইড, কোনো সময় আসবে না, কোনো সময় আসবে না। সিমেন্টের বর্ণ কালো করে ফেরিক অক্সাইড, এটা ইম্পর্টেন্ট। সিমেন্টের বর্ণ কালো করে ফেরিক অক্সাইড, সিমেন্টের বর্ণ কালো করে ফেরিক অক্সাইড, সিমেন্টের বর্ণ কালো করে ফেরিক অক্সাইড। ওকে, ডান। সিমেন্ট শিল্পের দূষক এবার বুয়েটে আসছিল। ওকে, তাহলে সিমেন্ট কারখানায় চিমনি থেকে নির্গত কঠিন পদার্থ সূক্ষ্ম কণা বাতাসে বেড়ে যায় এমন চাই হোক। তারপরে বজ্র গ্যাস, এই যে সালফার ডাই অক্সাইড, ক্লোরিন গ্যাস থাকে। তাহলে সিমেন্ট বর্জ্যের দূষক কে? সালফার ডাই অক্সাইড আর ক্লোরিন গ্যাস। এর সাথে কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইড থাকে, নাইট্রোজেনের অক্সাইড বলতে কি? NO2।
আমরা এটা পড়বো, ওই যে প্রাইমারি দূষক সেকেন্ডারি দূষক আছে না, পরিবেশ রসায়নে প্রাইমারি দূষক সেকেন্ডারি দূষক আছে না, তখন পড়বো। এই দেখো NO2 কি বলতো, NO2 হচ্ছে সেকেন্ডারি দূষক, NO2 হচ্ছে সেকেন্ডারি দূষক। NO কি, NO হচ্ছে প্রাইমারি দূষক, NO কি, NO হচ্ছে প্রাইমারি দূষক। আমরা এটা পরিবেশ রসায়নে পড়বো। আচ্ছা, তারপরে চুল্লির বজ্র গ্যাস প্রভাব, এটার জন্য কি কি হয় দরকার নাই, এগুলো থেকে প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। ওকে, প্রশ্ন আসবে না এখান থেকে। তারপর চামড়া ট্রেনিং, ভাই 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 ভাই, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট পড়া। এখান থেকে সব আসবে না, অল্প পড়া আসবে, যা পড়াবো তা আসবে। আমাকে একটু বলো ভাইয়া, সিমেন্ট ডান বলো, সিমেন্ট ডান। ওকে, ওকে। চামড়া ট্রেনিং প্রচুর ইম্পর্টেন্ট, চামড়া ট্রেনিং ভাই সুপার ইম্পর্টেন্ট। ওকে, তাড়াতাড়ি বলো। ভাইয়া কোষ রসায়নে সেলুলোজ হেমিসেলুলোজের পার্সেন্টেজ থাকে, বোটানি রিলেটেড জুলজি রিলেটেড প্রশ্ন আমাকে করবা না, সরি। ওকে, ওইটা তোমার ওই টিচার দেখবে, মানে তোমার বায়োলজি টিচার দেখবে, আমি তো দেখবো না, রাইট। আমি তোমার কিসের দায়িত্ব নিতে পারবো, কেমিস্ট্রির দায়িত্ব নিতে পারবো, ইংলিশ জিকের দায়িত্ব নিতে পারবো। তোমাকে আমি বারবার করে বলতেছি আমাদের জিকে ইংলিশ ব্যাচে ভর্তি হইতে, আমাদের জিকে ইংলিশ ব্যাচে ভর্তি হইলে তোমার লাভ। তুমি যদি কোনো সময় বিভাগ পরিবর্তনও করতে চাও, কোনো সমস্যা নাই, ওই জায়গার ইংরেজি কভার হয়ে যাবে, ওই জায়গার জিকে কভার হয়ে যাবে। মেডিকেলে তুমি যদি 15টার ভিতরে 12টার জিকে কমন না পাও, সরি 10টার ভিতরে 8টা না কমন পাও, আমার দোষ। ওকে, মেডি জিকে আমাদের জিকে ইংলিশ কোর্সে তুমি ভর্তি হও, এটা আমি দায়িত্ব নিছি। আমি দায়িত্ব নিছি মানে এই জায়গায় আমি হচ্ছে কথা বলতে পারবো। আমি বোটানি, বোটানি তবে জুলজির দায়িত্ব নিছি, নেই নেই, ফিজিক্সের দায়িত্ব নিছি, নেই নেই, তাহলে কেন আমারে বল। ওকে, ডান। ওকে, কোর্স ফি কালকে বলে দিছি, কালকে বলে দিছি, কালকে বলে দিছি, এই কালকে বলে দিছি, কালকে বলে দিছি সব। আগের, ও সরি রে, আগের ক্লাসে তুমি দেখতেই পারো নাই। কোর্স ফি হচ্ছে তোমাদের জন্য 750 টাকা, 750 টাকা, 750 টাকা। যাই হোক, এবার আসো চামড়া ট্রেনিং পড়বো, আসো চামড়া ট্রেনিং পড়বো। ওকে ভাইয়া, আপনি আবার, আমি পড়াই না ভাই, আমার টিচাররা পড়ায়, এই আমার টিচাররা পড়ায় জিকে ইংলিশ, আমার টিচাররা পড়ায় জিকে ইংলিশ, আমার টিচাররা পড়ায় জিকে ক্লাস শেষ, 9টা ক্লাস শেষ, জিকে শেষ। একটা ক্লাস করাবে রিসেন্ট অ্যাফেয়ার্স, মানে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর, মানে হচ্ছে জিকে 9টা ক্লাস শেষ। ইংলিশ, ইংলিশ কয়টা ক্লাস শেষ, ইংলিশ 6টা ক্লাস শেষ, ইংলিশ আরো 4টা ক্লাস হবে, জিকের আরো একটা ক্লাস হবে। আর ভোকাবুলারি, ভোকাবুলারি 5টা ক্লাসের ভিতরে একটা ক্লাস হয়েছে, একটা ক্লাস হয়েছে, আরো 4টা ক্লাস হবে, আরো 4টা ক্লাস হবে। 750 টাকা, 750 টাকা। এই জায়গায় তুমি 25-এর ভিতরে 22 কমন পাবা, শিওর, লিখে রাখো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 25-এর ভিতরে 22 কমন, 25-এর ভিতরে 22 কমন, এই 750 টাকা দিয়ে, 750 টাকা দিয়ে। যাদের ভর্তি হইতে মন চাবে তারা এই নাম্বারে টাকা পাঠাবে, আমি তোমাদের জোর করব না, তোমাদের ইচ্ছা, তোমাদের ইচ্ছা। এই নাম্বারে টাকা পাঠাবে, এটা হচ্ছে সেন্ড মানি নাম্বার। আর এরপরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে, শেষ। আর কোনো কথা নাই, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে, শেষ। জিকে 9টা ক্লাস হইছে, একটা ক্লাস বাকি, শেষ, জিকে শেষ। ইংলিশ 6টা ক্লাস হইছে, 4টা ক্লাস বাকি, ভোকাবুলারি একটা ক্লাস হইছে, 4টা ক্লাস বাকি। ওকে, 4টা ক্লাস বাকি। আর 22-এর ভিতরে 25 কমন পাবা ইনশাআল্লাহ। যার ভর্তি হওয়ার ইচ্ছা আছে সে সেন্ড মানি করবে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেই হবে, শেষ। আর কোনো কিছু নেই। ওকে, আসো চামড়া ট্রেনিং যাই, চামড়া ট্রেনিং ভাই প্রচুর ইম্পর্টেন্ট, চামড়া ট্রেনিং প্রচুর ইম্পর্টেন্ট। দেখো, চামড়ার মূল উপাদান কি, একবার রিডিং পড়ো ভাইয়ার সাথে সাথে, একবার রিডিং পড়বা ভাইয়ার সাথে সাথে। চামড়ার মূল উপাদান কি, কোলাজেন ফাইবার, কোলাজেন ফাইবার। ক্রোম ট্যানিং এ চামড়ার পিএইচ কত হয়, 3 হয়। ক্রোম ট্যানিং এ কি ব্যবহার করা হয়, ক্রোমিক সালফেট। ক্রোম ট্যানিং এ কি ব্যবহার করা হয়, ক্রোমিক সালফেট। ক্রোমিক সালফেটের সাথে সাথে সোডিয়াম বাইকার্বন ব্যবহার করা হইতে পারে। NaCl দ্বারা কিউরিং করা হয়, NaCl দ্বারা কিউরিং করা হয়। চামড়া শিল্প থেকে ক্রোমিক আয়ন, এই যে দেখো Cr6+ বজ্র নির্গত হয়, এটা আমরা কই পড়বো বলতো, এটা আমরা পরিবেশ রসায়নও দেখবো। Cr6+ বজ্র নির্গত হয়।
ক্রোম ট্যানিং এ ট্রিপসিনের ক্রিয়া প্রতিহত হয়। এই দেখো এটা জাহাঙ্গীরনগরে আসছে একবার, এটা ঢাকা ভার্সিটিতে আসছে। চামড়া শিল্প থেকে Cr6+ বজ্র নির্গত হয়। চামড়া শিল্পে ক্রমিক লবণ থাকে 3, 6, আবার H2S অ্যামোনিয়া Na2S থাকতে পারে। পশুর চামড়া থেকে লোম দূরীকরণে জিপসাম ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? জিপসাম ব্যবহার করা হয়। পশুর চামড়া থেকে লোম দূরীকরণে জিপসাম, সোডিয়াম সালফাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা এই যে চুন জাতীয় জিনিসপত্র, এই যে কলিচুন, হ্যাঁ কলিচুন, মিল্ক অফ লাইম, গত ক্লাসে পড়ছিলাম। এই দেখো এটা এগ্রিকালচারে আসছে, এটা জাহাঙ্গীরনগরে আসছে। এটা এগ্রিকালচারে আসছে, এটা জাহাঙ্গীরনগরে আসছে। তাহলে জিপসাম চামড়ার দূরীকরণে ব্যবহার করা হয়। ট্যানিং হতে সৃষ্ট Cr3+ আয়ন ক্যান্সার হয়, এইটার জন্য ক্যান্সার হয়। Cr3+ এর জন্য ক্যান্সার হয়। শার্পিং এজেন্ট, এটা একবার মেডিকেলে আসছে, কোন জায়গায় জানে আসছিল, ভার্সিটিতে আসছিল, মেডিকেলে, সরি ভার্সিটিতে আসছিল। শার্পিং এজেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়? সোডিয়াম সালফাইড আর হচ্ছে গিয়ে ডাইমিথাইল অ্যামিন, সোডিয়াম সালফাইড আর ডাইমিথাইল অ্যামিন শার্পিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। এই দেখো মেডিকেল 17তে আসছিল। এই তোমার চামড়া শিল্পে কি থাকে? ক্রোমিক সালফেট। চামড়া শিল্পে কি থাকে? ক্রোমিক সালফেট। মানে চামড়া ট্যানিং প্রচুর ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে কি পড়লা? চামড়ার মূল উপাদান কি? কোলাজেন ফাইবার। ক্রোম ট্যানিং এ কি চামড়ার পিএইচ 3 থাকে, ক্রোম ট্যানিং এ ক্রোমিক সালফেট থাকে, NaCl দ্বারা কিউরিং করা হয়। চামড়া শিল্পে Cr6+ বজ্র নির্গত হয়, Cr3+ এর জন্য ক্যান্সার হয়। তারপরে লোম দৃঢ়ীকরণে চুন জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। শার্পিং এজেন্ট হিসেবে সোডিয়াম সালফাইড আর ডাইমিথাইল অ্যামিন ইউজ করা হয়। শেষ। যা পড়াবো তা আসবে, এর চেয়ে বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে? এর চেয়ে বাইরে থেকে কোনো কিছু আসবে না। চামড়ার পিকলিং এ, এই যে এগুলা এগুলা ভার্সিটিতে আসে আর কি। চামড়ার পিকলিং এ 1.5% সালফিউরিক এসিড সবচেয়ে বেশি পানি দূষিত হয় চামড়া শিল্পে। এই যে দেখো এটা আরেকটা জিনিস, সবচেয়ে বেশি পানি দূষিত হয় চামড়া শিল্পে। তারপরে TDS সবচেয়ে বেশি থাকে, টোটাল ডিজলভ সলিড, তোমরা পরিবেশ রসায়নে পড়বা। এটা কই থাকে? TDS সবচেয়ে বেশি থাকে কই? চামড়ার শিল্পে। চামড়ার শিল্পে। ট্যানিং, পলিফেনল গ্লুকোসাইডের জটিল মিশ্রণ, পলিফেনল গ্লুকোসাইডের জটিল মিশ্রণ, পলিফেনল জটিল গ্লুকোসাইডের জটিল মিশ্রণ। চামড়ার কোলাজেন ফাইবার আর ক্রোমিক আয়ন সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে, তোমার বিক্রিয়া লাগবে না। বুয়েটের প্রিপারেশন হইলে তোমার পড়াই দিতাম বিক্রিয়া। চামড়ার কোলাজেন প্লাস ক্রোমিক আয়ন মিলে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করে, জেনে রাখো। এগুলা জাস্ট রিডিং পড়বা, আর যেগুলা বক্স করে দিছে এগুলা পড়বা, যেগুলা বক্স করে দিছে এগুলা পড়বা, আর কোনো কিছু পড়ার দরকার নাই। আর কোনো কিছু পড়ার দরকার নাই। বলো ভাইয়া চামড়া ডান, বলো চামড়া ডান, চামড়া ডান, চামড়া ডান। এখনকার যুগের যে স্টুডেন্টরা টিচার কিছু করলেই, মনে করো আমি কিছু করছি, তোমরা আন্দোলনে নেমে যাবা, এনাম ভাইয়ের চামড়া তুলে নিব আমরা। ওকে, চামড়া ট্যানিং, যাই হোক হোয়াটএভার, চামড়া ট্যানিং পড়তে হবে। আচ্ছা, এইবার হচ্ছে বইয়ের লাস্টে মনে হয় আরো কিছু জিনিসপত্র আছে হয়তো, আমার খেয়াল নাই অ্যাকচুয়ালি, আমি ইম্পর্টেন্ট টপিক গুলো এখানে টাইপ করাইছিলাম। এই যে ন্যানো ফাইবার, ন্যানো কণা, এই জন্যই তো বলতেছি কি জানি একটা মিসিং মিসিং লাগতেছিল। এই যে ন্যানো কণাটা পড়তে হবে। তাহলে ন্যানো কণাটা আমরা এখন বই থেকে পড়বো আর কি। আরে ন্যানো, ন্যানো তো অনেক বড় রে, ন্যানো তো অনেক বড় রে। ওকে, যাই হোক, কয়লার খনি থেকে উত্তোলন, এগুলো আর কিছু পড়া লাগবে না, এগুলো এত ইম্পর্টেন্ট না। এগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো এত দরকার নাই। তুমি এখন ন্যানো ন্যানো কণার ইয়া পড়বা আর কি। বলো, শেষ? ডান বাবা? ওকে, এখন হচ্ছে কি আমাদের কি করতে হবে বলতো? এই যে ন্যানো কণা পড়তে হবে। ন্যানো কণা থেকে সব পড়ার দরকার নেই, অল্প কিছু পড়া আছে। ন্যানো পার্টিকেলের ব্যবহার, আসো, ন্যানো পার্টিকেলের ব্যবহার। এই যে দেখো, এই ন্যানো ওয়ার্ডটা শুনলে আমাদের এক বায়োলজির বড় ভাইয়ের কথা মনে পড়ে। তার হচ্ছে ন্যানো বায়োলজি কোর্স, ভাই খুব ভালো মানুষ। আসো, তাহলে ন্যানো প্রভাবক। এবার পানি বিশোধন, পানি বিশোধন। দেখো, পানি হতে বিভিন্ন অপদ্রব্য দূর করার কাজে, অর্থাৎ পানি বিশোধনের জন্য ন্যানো কণার আয়রন ব্যবহার নিয়ে গবেষণায় সুফল পাওয়া গেছে। ওকে, কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা দূষিত পানিকে বিশোধনে আয়রন ন্যানোকণা ও নলকূপের পানিতে থাকা আর্সেনিক দূর করতে আয়রন অক্সাইডের ন্যানোকণা ব্যবহৃত হয়। তার মানে তুমি এই দুইটা লাইন নোট করবা, শুধু এই দুইটা লাইন নোট করবা, এই দুইটা লাইন নোট করবা। কি নোট করবা? জাস্ট এই দুইটা লাইন নোট করবা। ঠিক আছে? আসো, এই একটু আসো। এই ক্রোম ট্রেনিং এ ক্রোম ট্রেনিং এর পিএইচ 4 থেকে 4.3 দেওয়া আছে বইয়ে। এটা তো আগের ইনফরমেশন, হয়তো নতুন আপডেট করতে পারে, মুখস্থ করার কিছু নাই, এগুলো আসবে না। তোমাদের সবচাইতে বড় সমস্যা কি জানো? তোমাদের সবচাইতে বড় সমস্যা হচ্ছে তোমরা ভ্যালু মুখস্থ করতে যাও, উচিত না। ভ্যালু মুখস্থ করা উচিত না।
কথা বুঝছো? ভ্যালু মুখস্থ করো না। যেগুলো আমি বলছি মুখস্থ করতে হবে ওইগুলো মুখস্থ করো, যেগুলো মুখস্থ করতে বলি নাই সেগুলো মুখস্থ করো না, বুঝলে যাও। ঠিক আছে? ওকে। ওকে, শুনো, তারপরে আসো। কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা দূষিত পানিকে বিশোধনে আয়রন ন্যানোকণা ও নলকূপের পানি থেকে আর্সেনিক দূর করতে আয়রন অক্সাইড ন্যানোকণা ব্যবহৃত হয়। তাহলে এটা একটু ইউজ করতে, এটা একটু লিখতে পারো। কি লিখতে পারো বলো তো? ওই যে CCl4 দ্বারা দূষণ ঠেকায় কে? CCl4 দ্বারা দূষণ ঠেকায় কে? আয়রনের ন্যানোকণা, আয়রন ন্যানোকণা, আয়রন ন্যানো পার্টিকেল। ওকে, তারপরে তোমার আর্সেনিক দ্বারা দূষণ, এটা ঠেকায় কে? আয়রন অক্সাইডের ন্যানোকণা, আয়রন অক্সাইডের ন্যানো পার্টিকেল। ওকে, তারপরে এই দেখো, ব্যাকটেরিয়ার জন্য কাপড়, খাদ্যদ্রব্য, প্যাকেজের অন্য ক্ষেত্রে ব্যাকটেরিয়া প্রতিরোধ, দুর্গন্ধ দূর করার জন্য ন্যানো সিলভার ব্যবহার শুরু হয়েছে। তারপরে তাহলে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার জন্য কি হয়? ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে ন্যানো সিলভার, ন্যানো সিলভার, ন্যানো সিলভার। এত বেশি লাগে না, এগুলো লাগে না এত বেশি, তাও একটু লেখাই দিচ্ছি আর কি। 50 ন্যানোমিটার দৈর্ঘ্যের তামার তারকে বাঁকানো সম্ভব নয়, যদিও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের তামার তারকে বাঁকানো সহজ। যাই হোক, এই যে তার মানে কি, যে ধাতুর ফাইবারের শক্তি বা স্ট্রেংথ বৃদ্ধি পায়, ধাতুর কণার আকার হ্রাসের সাথে সাথে ধাতুর ফাইবার বৃদ্ধি হ্রাস পায়, মানে শক্তি ক্ষমতা বাইরে যায়। ওকে, এগুলোর দরকার নাই। ন্যানো টিউবের বিদ্যুৎ পরিবহন ক্ষমতা বেশি, ন্যানো কণা দ্বারা সেমিকন্ডাক্টর তৈরি করা হচ্ছে। তারপরে মেমোরি সংরক্ষক তৈরির কাজে ন্যানোকণা ব্যবহার করা হয়। ফটো সেলের দক্ষতা বৃদ্ধির জন্য ন্যানোকণা লাগে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই দেখো, সানস্ক্রিন লোশন তৈরিতে জিঙ্ক অক্সাইডের ন্যানোকণা, এটা প্রচুর আসে, এটা প্রচুর আসে, এটা প্রচুর আসে। সানস্ক্রিন, এটা হাজারি স্যারের বইয়ে আছে, এটা হাজারি স্যারের বইয়ে আছে, জিঙ্ক অক্সাইড লাগে, জিঙ্ক অক্সাইড সানস্ক্রিন লোশনে জিঙ্ক অক্সাইডের ন্যানো পার্টিকেল ইউজ করা হয়, এইটা সুপার ইম্পর্টেন্ট, এটা সুপার ইম্পর্টেন্ট, এটা কি সুপার ইম্পর্টেন্ট। তারপর এখানে কোয়ান্টাম ডট সোর্স আছে। তারপরে দেখো, এমআরআই, এমআরআই কনস্ট্যান্ট এজেন্ট যেমন প্যারাম্যাগনেটিক গ্যালোডিয়াম আয়ন হোয়াট এভার, এ কোয়ান্টাম ডট যুক্ত করে এমআরআই ইমেজ পাওয়া যায়। জাস্ট একবার একটু রিডিং পড়বা, এগুলোর দরকার নাই, এত ইম্পর্টেন্ট না। ওয়াও, 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 শেষ। তার মানে এই দেখো, ন্যানো পার্টিকেল দ্বারা সেমিকন্ডাক্টর তৈরি করা হচ্ছে। এখন তোমার কাজ, এখন তোমার কাজ সিম্পল, এখন তোমার কাজ হচ্ছে হাজারি স্যারের, হাজারি স্যারের এমসিকিউ সলভ করে ফেলবা, হাজারি স্যারের এমসিকিউ সলভ করে ফেলবা, কাজ শেষ। এর চেয়ে বেশি তুমি যদি অর্থনৈতিক রসায়ন পড়তে যাও, তোমার ভুল, আমার ভুল না। এর চেয়ে বেশি অর্থনৈতিক রসায়ন পড়তে গেলে তোমার সমস্যা, আমার সমস্যা না। কথা বোঝা গেছে? এর চেয়ে বেশি তুমি পড়তে চাইলে তোমার সমস্যা, পড়তে থাকো, আমার কিছু যায় আসে না। আমি যতটুক পড়াই দিছি এর চেয়ে বেশি পড়ার দরকার নাই অর্থনৈতিক রসায়নে। ক্লিয়ার বাবা? আমার মনে হয় আমার বোঝানো শেষ, আমার পড়ানো শেষ। এখন তোমার কাজ হচ্ছে অর্থনৈতিক রসায়নের হাজারি স্যারের অনুশীলনীটা সলভ করে ফেলা। দ্যাটস ইট। এখন বলো, যারা যারা ক্লাসটা করছো তাদের আর কোনো সমস্যা আছে? একটা আইডিয়া পাইছো না? এরপর দাগানো গুলা বুঝছো না? এরপর তুমি পরীক্ষা দিলে পারবা না? পরীক্ষা কবে বলো? এই, এক্সাম কবে? এক্সাম কবে এনাম ভাই? এক্সাম কবে এনাম ভাই? এক্সাম হচ্ছে আগামীকাল সন্ধ্যা 7:30। আচ্ছা, আগামীকাল রাত 10টায় দাও, বুঝছো? রাত 10টায় দাও, কালকে সন্ধ্যা 7:30 আমার এক্সাম, ব্যাচে এক্সাম। আমি দুইটা এক্সাম একসাথে মেনটেন করতে পারবো না। আগামীকাল রাত 10টায় এক্সাম তোমাদের, আর সন্ধ্যা 7:30 হচ্ছে গিয়ে তোমার, ও কালকে এক্সাম নাই, ঠিক আছে। এই 7:30 দাও, 7:30 দাও, সন্ধ্যা 7:30, কালকে এক্সাম নাই। সন্ধ্যা 7:30। ওকে, এই চ্যাপ্টারে কোনো প্র্যাকটিস শিট নাই, এই চ্যাপ্টারে কোনো প্র্যাকটিস শিটই নাই, কর্মমুখীর ছিল। আপনার প্লেলিস্ট থেকে সলভ করা শেষ, মাশাআল্লাহ, এই তো ছেলের তো জীবন যুদ্ধে আগাই গেছে। ওকে, পরশু কোন চ্যাপ্টার পড়াবেন? পরশু তোমাকে পড়াবো কে বলেছে? শনি সোম বুধ পড়াবো, শুক্রবার কেন পড়াবো? এই মেয়ে, আমার রেস্ট আছে না? হাই, আমার রেস্ট আছে না? শনিবার পড়াবো। তাড়াতাড়ি শেষ করাই দিলে ভালো হয় ভাই, এটি আমারে বলবা না। দেখো, আমি তোমার ডিসেম্বরের ভিতরে শেষ করাই দিব, এটা আমিও জানি, এটা তুমিও জানো, ঠিক আছে? এটা তুমিও জানো, আমিও জানি যে আমি তোমাকে ডিসেম্বরের ভিতরে শেষ করাবো, ঠিক আছে? এখন চেষ্টা করব ডিসেম্বরের 20 তারিখের ভিতরে শেষ করাইতে। দ্যাটস ইট। তুমি আমার কাছে শেষ সময় আসছো, তুমি যদি আমার কাছে আগে আসতা, শেষ করাই দিছি না? আমার, আমার যে মূল ব্যাচ, মূল ব্যাচের কোনো পোলাপাইন আমার চোখের দিকে তাকায় কথা বলতে পারবে চান্স না পাইলে?
ভাই আমি আপনার জন্য চান্স পাইনি, পসিবলই না। আরে মিয়া সুযোগই রাখি নাই। যারা আমার মেডিভার্সিটি ব্যাচ, মানে এই যে ব্যাচ আকাঙ্ক্ষায়, যারা আমার ব্যাচ আকাঙ্ক্ষায় আছে, এই যে ব্যাচ আকাঙ্ক্ষার লোগো, ব্যাচ আকাঙ্ক্ষায় আছে, ওরা চান্স না পাইলে ওরা আমার চোখের দিকে তাকায় কথা বলতে পারবে না, ওই সুযোগই দেই নেই। পরীক্ষার 2 মাস আগে, ঢাকা ভার্সিটির 3 মাস আগে, মেডিকেলের 2 মাস আগে পড়ায় শেষ করে ফেলছি। রাইট। তুমি আসছো আমার কাছে শেষ সময়ে, আমি তো তোমার ডিসেম্বরের ভিতরে শেষ করাই দিব। তুমি আমারে তারা দিলে লাভ নাই। তুমি যদি আমারে দেখো ভাই মডেল টেস্ট আছে, আমি কি করতে পারি? আমি কি করতে পারি? তুমি আমার মডেল টেস্টে তারা দিলে লাভ আছে? আমারে আমার মতো সুন্দর করে গুছায় শেষ করাইতে দাও। এখন তুমি যদি আমারে বলো যে এনাম ভাই আপনি বই রিডিং পড়াই দেন, বই দাগাই দেন, ওইভাবে পড়াইলে মন থেকে পড়াটা হবে না। আর আমি যে তোমার জন্য কষ্ট করে স্লাইড বানাচ্ছি, স্লাইড বানায় তোমারে পড়াচ্ছি, একটা ভালো জিনিস ডেলিভারি দিচ্ছি, তোমার ভালোর জন্য, আমার ভালোর জন্য না। কথা বোঝা গেছে? সো আমারে তারা দিও না, আমি ডিসেম্বরের ভিতরে শেষ করাই দিব। আর তুমি তো এমন না যে এতদিন একদমই পড়ো নাই, তো তুমি মডেল টেস্টে অংশগ্রহণ করো, তুমি কেন আমারে প্যারা দিচ্ছ? ঠিক আছে? ওকে। অর্গানিক একটু আগে পড়ানো ট্রাই করেন, অর্গানিক সবার পরে ব্যাক করো। ওকে। গতকালের এক্সাম কেমনে নিব? ক্লাসই তো নাই মিয়া, ক্লাস আবার নিতে হইব, ক্লাস আবার নিতে হইব, তারপরে এক্সাম নিতে হইব। এ বাদে তো আর উপায় নাই, উপায় আছে? ঠিক আছে। ঠিক আছে। তো আচ্ছা, আমরা একটু প্ল্যান বলি, হ্যাঁ আমরা একটু প্ল্যান বলি, আমাদের আগামী চ্যাপ্টার গুলার প্ল্যান বলি। দেখো আমাদের কিন্তু এই যে মরা গুলা শেষ মানে কি বলতো? আমাদের মরা গুলা শেষ। মরা শেষ মানে হইলো এই যে বাংলা পড়া চ্যাপ্টার গুলা শেষ। এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা একটু স্মার্ট মুভ করতে পারি। দেখো, আমাদের কি শেষ? আমাদের ল্যাবরেটরি শেষ। আমি ধরতেছি কর্মমুখী শেষ। আমি ক্লাসটা যত তাড়াতাড়ি পসিবল আবার রিকভার করার ট্রাই করতেছি, যত তাড়াতাড়ি পসিবল রিকভার করার চেষ্টা করব, হ্যাঁ, যত তাড়াতাড়ি পসিবল। তো আমাদের ল্যাব শেষ, কর্মমুখী শেষ। আর কি শেষ আমাদের এখানে? এখানে বাকি কি? মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, আর হচ্ছে গুণগত রসায়ন। একটু প্ল্যানটা বলি, আমার প্ল্যানটা আমি বলি, ঠিক আছে? আমারে যদি তুমি তাড়া দাও, তোমার লস, তুমি ভালো কন্টেন্ট পাবা না। আমাকে আমার মতো পড়াইতে দিলে ভালো কন্টেন্ট পাবা, বারবার বলতেছি। আমি চাইলে তোমার বই রিডিং পড়াইতে পারি না, পাইকারি পড়া পড়াবো না। পাইকারি পড়া পড়াইয়া লাভ নাই। এই বয়সে আইসা মান সম্মান নষ্ট করার দরকার নেই। তোমার সলিড পড়াটা পড়াই দিই, তোমার ভালো হবে। অর্থনৈতিক। ওকে, অর্থনৈতিক শেষ, আলহামদুলিল্লাহ। এবার আসো তড়িৎ। আচ্ছা, এখানে কি আছে? পরিবেশ, পরিমাণ, তড়িৎ। আর হচ্ছে অর্গানিক আলাদা, অর্গানিকটা ধরি না, হ্যাঁ অর্গানিক আলাদা, অর্গানিক আলাদা। এই দেখো, এই অর্গানিক তোমার যদি আমি 4 দিন পড়াই, 4 দিনই তোমার লাভ। তুমি আমারে বলতেছো ভাই শেষ করাই দেন 2 দিনের ভিতরে, লাভ কি? লাভ নাই তো। অর্গানিক আমি তোমার যদি 10 দিন পড়াই, 10 দিন তোমার লাভ। অর্গানিক থেকে প্রশ্ন আইব 6টা, তুমি যদি এনে তারা দাও, আমার লাভ আছে? কোনো লাভ নাই। কথা বুঝতে পারছো? অর্গানিক থেকে প্রশ্ন আসবো 6টা, 6টা প্রশ্ন পারতে গেলে তোমাকে তো আমার একটু পড়াইতে হবে। তুমি সব পারো ওইভাবে তো আমি তোমার পড়াই না, আমি তুমি পারো না দেখে পড়াই, তাই না? তাহলে আমাকে তো একটু টাইম দিতে হবে, রাইট? অর্গানিক, এই অর্গানিকে আমরা কয়টা দিন টাইম দিব বলো? অর্গানিকে আমাদের 6 দিন লাগবে মিনিমাম। ঠিক আছে। ওকে। এই 6 দিন লাগবে মিনিমাম, 4-5 4টা ক্লাস তো লাগা উচিত, 3-4টা ক্লাস এখানে লাগা উচিত। ওকে। তো আমরা এটার কথা বাদ দিয়ে দিলাম। এখন আমরা একটা স্মার্ট মুভ করতে পারি। আমরা স্মার্ট মুভ করতে পারি এই দিকে। এইটা আমাদের প্যারা দিবে না। কথা বুঝছো? এইটা আমাদের কোনো প্যারা দিবে না। প্যারা দিবে হইলো ভাইয়া এই বান্দাটা আমার হিউজ প্যারা দিবে। আর এই বান্দাটা আমার হিউজ প্যারা দিবে। এই দুইটা জিনিস আমাদেরকে প্রচুর প্যারা দিবে, আমি বারবার বলতেছি, এই দুইটা জিনিস আমাদের প্রচুর প্যারা দিবে। মৌলের পর্যাবৃত্ত ধর্ম আর অর্গানিক, এই দুইটা জিনিস প্যারা দিবে আর কি। তো এই জায়গার জন্য তুমি আলাদা করে দিন বুক করে রাখো। ঠিক আছে, আলাদা করে দিন বুক করে রাখো। বাকিগুলো আমাদের কোনো প্যারা দিবে না। রাসায়নিক পরিবর্তন মুয়া চ্যাপ্টার, মুয়া। গুণগত রসায়ন মুয়া চ্যাপ্টার। ওকে। সো এগুলো আমাদের প্যারা দিবে না। পরিবেশ, পরিমাণ, তড়িৎ, আমাদের নেক্সট মুভ হওয়া উচিত এইটা। আমরা দেখি যে আমাদের নেক্সট উইকে এই 3টা চ্যাপ্টার শেষ করতে পারি কিনা। শনি, সোম, বুধ। ক্লিয়ার? শনি, সোম, বুধ কি করব? পরিমাণ, পরিবেশ, তড়িৎ। এই পরিবেশ, পরিমাণ, তড়িৎ, এই 3টা শেষ করার চেষ্টা করি নেক্সট উইকে। ঠিক আছে, তাহলে আমাদের এইগুলা শেষ, আমাদের এইগুলা শেষ। এবার পরিবেশ, পরিমাণ, তড়িৎ, এটা আমি শেষ করব। ঠিক আছে।
এরপরে আমরা গুণগত রাসায়নিক পরিবর্তন শেষ কইরা তারপরে এই যে দুইটা ভাইটাল চ্যাপ্টার, মৌলের পর্যাবৃত ধর্ম, রাসায়নিক বন্ধন আর অর্গানিক ধর্ম। ঠিক আছে? তো তাহলে তোমাদের তোমাদের একদম শিওর শট যা পড়াবো এর ভিতর থেকে প্রশ্ন আসবে, ওইটা নিয়ে তোমার টেনশন নাই। অর্থনীতি রসায়ন থেকে এখন যদি একটা প্রশ্ন আসে, একটি এই স্লাইড থেকে আসবে, যা যা বলছি তার ভিতর থেকে। এতটুকু ভরসা রাখতে পারো। জিকে ইংলিশে ভর্তি হইতে পারো। আর এই জায়গায় মানে তুমি আমারে 50 নম্বরের দায়িত্ব দাও, বাকিটা আমি বুঝবো। তুমি আমারে 50 নম্বরের দায়িত্ব দাও, বাকিটা আমি বুঝবো 50 নম্বরের। বাকি 50 নম্বরের দায়িত্ব তোমার। ক্লিয়ার? ওকে। তাও আমি চেষ্টা করতেছি, দেখি ফিজিক্স অনুশীলনী বুঝায় বুঝায় সলভ করে দিবে এরকম একটা টিচার খুঁজতেছি। যদি আমি পাই তাইলে আমি ওরে নিয়ে আসবো, ওরে বলবো যে তুই একটু ফিজিক্সের অনুশীলনী সলভ করাই দে আমার পোলা পেন্ডেরে, ওরে অল্প কিছু টাকা দিয়ে দিও। চেষ্টা করতেছি, আমি যদি খুঁজা পাই তাহলে, না খুঁজলে দরকার নাই। কিন্তু আমার আমার এই 50 নম্বর লাগবে, জিকে ইংলিশ আর কেমিস্ট্রি, সবচেয়ে ভাইটাল জায়গাগুলোতে আমি আছি। আল্লাহ ভরসা, এই 50-এর ভিতরে যাতে তোমাদের আমি 45+ পাওয়াইতে পারি, এই দোয়া কইরো। বাকিটা আমি দেখবো। ঠিক আছে? বলো বুঝছো কিনা? ঠিক আছে? আমারে কোনো প্যারা দিবা না, আমারে কোনো প্যারা দিবা না। নেক্সট উইক এই 3 চ্যাপ্টারের উপর পড়াশোনা, নেক্সট উইক এই 3 চ্যাপ্টারের উপর পড়াশোনা। বলো বুঝছো কিনা? ওকে। ঠিক আছে, বলো। আমাদের বেটার মুভ হচ্ছে এইটা, পরিমাণ, পরিবেশ, পরিমাণ, তড়িৎ। এখন হতে পারে আমি আগে পরিমাণ তড়িৎ পড়াচ্ছি, তারপরে পরিবেশ পড়াচ্ছি, হতে পারে। পরিমাণ না পড়ায় আমি তড়িৎ কখনো পড়াই না, পরিমাণ না পড়ায় তড়িৎ পড়ানো যায় না, বুঝছো? তো আগে আমি অলওয়েজ পরিমাণ দ্রুত রসায়ন পড়াই। যাই হোক, স্লাইড বানাইতে হবে আবার, ও আল্লাহ মাফ করো মাবুদ, এগুলো স্লাইড বানাইতে গেলে জানলা বের হয়ে যাবে। যাই হোক, ওকে। ঠিক আছে বাবা, ডান। কেউ যদি আমারে নেক্সট টাইম রুটিনের কথা জিজ্ঞাসা করছো আর মডেল টেস্টের কথা বলছো, আমি কিন্তু বই দাগায় দাগায় পড়াবো। তুমি যদি না চাও যে এনাম ভাই বই না তাকায় পড়াক, এনাম ভাই নিজের মতো পড়াক, স্লাইড নিজে বানায় স্লাইডটা সব সুন্দর করে, জিনিসগুলো আইন না, ইম্পর্টেন্ট জিনিসগুলো আইন না, তাইলে আমার আমার মতো পড়াইতে দিবা। নাই আমার কাছে রুটিনের কথা বলবা না, মডেল টেস্টের তারা দিবা না। ঠিক আছে? ওকে। এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। আজকে এতটুকু থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে। এই দোয়া করিস যাতে ক্লাস আজকে না কাটে।